আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। সো তোমরা একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি আর ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। হ্যাঁ, এবার আসছে। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। সো তোমরা একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি আর ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। হ্যাঁ, এবার আসছে। ওকে, তো আমরা আজকে ফিজিক্স অ্যান্ড ম্যাথের কোশ্চেনগুলো সলভ করব। টপ 80 যে এমসিকিউ আছে সেটা সলভ করানো হবে। অ্যান্ড তোমরা যে আজকে লাইভে যুক্ত হয়েছো একটু লাইভটা শেয়ার করে দাও। আমাদের অনেক প্রতিকূলতা জয় করে আর কি আজকে ক্লাসটা নিতে হচ্ছে। কারেন্ট নাই, সন্ধ্যা থেকে কারেন্ট নাই, আসে যায়, তার মাঝখানেও আসলে আইপিএস এর যতটুকু ব্যাকআপ আছে ওইটা নিয়ে ক্লাস নিচ্ছি। অ্যান্ড দেখতেই পাচ্ছ যে আসলে লাইভ দুইবার শুরু করে কেটে দেওয়া লাগছে, আবার লাইভে আসা লাগছে আর কি। তো যাই হোক, আমরা তোমাদের জন্য বেস্ট সাপোর্টটা দিচ্ছি। আমরা আমাদের তরফ থেকে যতটুকু পারা যায় ততটুকু দিয়ে ট্রাই করতেছি। অ্যান্ড তোমরা তোমাদের জায়গা থেকে একটু লাইভটা কষ্ট করে শেয়ার করে দিও আর কি। ওকে, সো আমরা একটু অপেক্ষা করতেছি 1-2 মিনিট, যেহেতু আমাদের ক্লাসটা একটু লেটে শুরু হচ্ছে। সো অনেকেই আর কি আসলে জানে না, তো সবাই আর কি একটু লাইভটা শেয়ার করে দাও। তো এই কে কে শেয়ার করছো কমেন্ট করে যাবে, শেয়ার ডান। যারা যারা আজকে লাইভটা শেয়ার করছো একটু কমেন্ট করে যাবে, শেয়ার ডান, দেখি কে কে লাইভটা শেয়ার করছো। ওকে। ওকে, সবাই যুক্ত হয়ে যাও অ্যান্ড বলো যে নেক্সটে তোমরা, আজকে তো আমাদের ফিজিক্স অ্যান্ড ম্যাথের উপর ম্যারাথন ক্লাস হবে। নেক্সটে তোমরা কোন সাবজেক্টের উপর ম্যারাথন ক্লাস চাও সেটাও জানাও। নেক্সটে তোমরা কোন সাবজেক্টের উপর ম্যারাথন ক্লাস চাও সেটাও আমাকে জানাতে পারো আর কি। ওকে, বলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নেক্সটে, বা জিকে, বাংলা, ইংলিশ কোনটার উপর তোমাদের ক্লাস লাগবে আমাকে জানাও। Okay, আমরা আর 1 মিনিট অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করবো। ওকে, তো আমরা আজকে ফিজিক্স অ্যান্ড ম্যাথে শেয়ার ডান। ওকে, ক্লাস শেষ নাকি শুরু? ক্লাস শেষ নাকি শুরু, এটা কেমন কোশ্চেন? ক্লাস তো মাত্র শুরু হবে। ওকে, আচ্ছা 30 সেকেন্ড, সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও, যে যে লাইভে আছো সবাই শেয়ার করে দাও, তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য সামনে আরো এরকম ক্লাস আয়োজন করা হবে। নাহলে আমি ক্লাস কে নিবে, একা একা নিব বলো? তোমাদের জন্য ফ্রি ক্লাস, পেইড ব্যাচের ক্লাস না হয় আলাদা, বাট ফ্রিতে তোমাদের সবাই শেয়ার করে দাও দ্রুত। আর 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপরে শুরু হবে। সো আগামীকাল ইনশাল্লাহ তোমাদের যদি আজকে রেসপন্স ভালো থাকে, আগামীকাল ইনশাল্লাহ কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির উপরও ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করবো আর কি। ওকে, অ্যান্ড তোমাদের কার কার সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করতেছো সেটাও কমেন্ট করে জানাবা। ওকে, সেকেন্ড টাইম কে কে দিবা কমেন্ট করে জানাও। অ্যান্ড সেকেন্ড টাইম তোমাদের কার কোন ইউনিভার্সিটি টার্গেট একটু অবশ্যই করে জানাও। ভাইয়া কমন থাকবে, কমন না থাকলে বলে 10টা করে কে ক্লাস নেবে 11টার সময়? রাত 11টার সময় দিয়ে কি দরকার ক্লাস নেওয়ার বলো? যদি কমন নাই থাকে তুমি ভালো মতো ক্লাস করো, অবশ্যই কমন থাকবে। যেখানে পিছনে গুচ্ছতে এতগুলো কমন দেখাইলাম ভিডিও প্রমাণ সহ। ওকে, সো সেখানে ন্যাশনালে তো ইনশাল্লাহ কমন থাকবেই। আর আরেকটা ব্যাপার তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো, তোমরা সবাই চেষ্টা করবে ক্লাসটা লাস্ট পর্যন্ত করার, ইনশাল্লাহ অনেক ভালো একটা আউটপুট তোমরা পেতে যাচ্ছ আর কি। ওকে, শুরু করে দেন, শেয়ার ডান। আমি সিইউ, আচ্ছা একজন বলছে সিইউ টার্গেট, বাকিদের কোথায় কার কি টার্গেট একটু কমেন্ট করে জানাও। ওকে, সো আমাদের আজকে ম্যাথ এন্ড ফিজিক্স ক্লাস নিবে আমাদের মেহেরুন্নেসা রিঙ্কি আপু আর কি। এই আপু কিন্তু ফিজিক্স অ্যান্ড ম্যাথে অ্যাডমিশন হয়েছে, তুমি যে শুধু ফিজিক্স ম্যাথ বা কেমিস্ট্রি বায়োলজি সাপোর্ট পাবে এমনটা না, তুমি 4টা সাবজেক্টেরই সমান সাপোর্ট পাবা আর কি। ওকে, তো ইনশাল্লাহ সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিচ্ছ সেকেন্ড টাইমের জন্য, কালকে ন্যাশনাল ইউনিভার্সিটি, পরশু দিন নাকি ন্যাশনালের এক্সাম, তারপর থেকে আমরা সেকেন্ড টাইমের জন্য পুরো দমে তোমাদের নেমে যেতে হবে। অ্যান্ড আমরাও তোমাদেরকে ফুল সাপোর্ট দিব। এন্ড অ্যাডমিশন ওয়ারিয়ার্স বলা যায় যে সেকেন্ড টাইমারদের জন্য পুরা, মানে দেখো অন্যান্য প্ল্যাটফর্ম কিন্তু তোমার ন্যাশনাল ডিসিউর জন্য কিন্তু কিছু করতেছে না, অ্যাডমিশন ওয়ারিয়ার্স কিন্তু এখনো সেকেন্ড টাইমার যারা আছে মানে 24 ব্যাচের জন্য কিন্তু এখনো ফ্রি ক্লাস নিয়ে যাচ্ছে আর কি। কেন? কারণ আমরা যতদিন না তোমাদেরকে একটা জায়গায় পৌঁছায় দিচ্ছি ততদিন পর্যন্ত আমাদের রেসপন্সিবিলিটি কিন্তু ধরে রাখছি। তো ইনশাল্লাহ অ্যাডমিশন ওয়ারিয়ার্সের সাথে থাকো। তারা 25 ব্যাচ আছো, তোমরা যারা সেকেন্ডে প্রিপারেশন নিতে চাও
পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা। ওকে, জাহাঙ্গীরনগরে যেহেতু আমরা পড়াশোনা করতেছি বা চট্টগ্রামেও অনেকে চান্স পাওয়া আছি, সো ইনশাল্লাহ অনেক বেস্ট একটা আউটপুট পাবা, মানে যে ইউনিভার্সিটি দরকার সব ইউনিভার্সিটি সেকেন্ড টাইমের একটা বেস্ট গাইডলাইন পেয়ে যাবা। ওকে, সো আমরা চলো শুরু করে দিই। আজকে হচ্ছে আমরা ফিজিক্স অ্যান্ড ম্যাথের যে ম্যারাথন ক্লাস হবে ডিসি অ্যান্ড এনইউ স্পেশাল সেটা করবো আর কি। ওকে, আচ্ছা আসো। আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো তোমরা হচ্ছে সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি, আর বোর্ডটা দেখতে পাচ্ছ নাকি, এটা সবাই একটু কমেন্টে জানায়ও। ক্লাসটা একটু শেয়ার করে দিও। আমাদের আসলে আজকে অনেক স্ট্রাগল করে ক্লাসটা নিতে হচ্ছে, অলরেডি 2-3 বার লাইভ শুরু করেও আসলে কেটে দিতে হচ্ছে। সো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আর আজকে হচ্ছে আমরা যেহেতু পরশুদিন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, আমরা আজকে মেনলি ন্যাশনাল ইউনিভার্সিটি ফোকাসড ফিজিক্স এবং ম্যাথ পার্টটা দেখবো, এবং পুরো সিলেবাসটাই আমি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। তো সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমরা যেহেতু অলরেডি লেট হয়ে গেছে, আমরা একটু তাড়াতাড়ি শুরু করছি। আচ্ছা, সো ফিজিক্সে আর ম্যাথের ক্ষেত্রে যদি বলি, ফিজিক্স পার্টটা স্পেসিফিক্যালি বলা যায় যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটা মিলে তো মাত্র 40 মার্কসের মতো আসে। সো ফিজিক্স আর ম্যাথ কোশ্চেন খুবই ইজি হয় আসলে। বেশিরভাগই থাকে থিওরি টাইপ, 1-2টা ম্যাথ টাইপের থাকে, এবং সেটাও আসলে খুবই বেসিক থেকেই আসে প্রশ্ন। সো একদমই টেনসড হওয়ার দরকার নাই। তোমরা যারা অলরেডি ঢাবি জাবি রাবির প্রিপারেশন নিয়ে আসছো, এই পরীক্ষা একদমই ইজি হবে তোমাদের জন্য। তো জাস্ট একটু থিওরিটা আগে ভালো মতো দেখো, আর 2-একটা ম্যাথ একটু ভালোভাবে প্র্যাকটিস করে যেও, যেগুলো বিগত বছরে আসতেছে। আচ্ছা, সো আমাদের যে ফার্স্ট কোশ্চেন, সমবর্তন কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? এটা তোমরা যারা জানো তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলো, এটার অ্যান্সারটা কি হবে। আচ্ছা, সো মাধ্যমের প্রতিসরণাঙ্কের সাথে সমবর্তন কোণের যে সম্পর্ক সেটা আমরা জানি, মিউ ইকুয়াল হচ্ছে tan থিটা। এখানে সমবর্তন কোণটা আমাকে দেওয়া আছে কত? 60 ডিগ্রি। সো tan 60 মান কত? সেটা হচ্ছে √3। তার মানে মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা কত পাচ্ছি? সেটা হচ্ছে √3। সো এই টাইপের ছোটখাটো ম্যাথগুলো কিন্তু আসে, যেগুলো তুমি জাস্ট 1 লাইনের বা 2 লাইনের মাধ্যমে সূত্রের মাধ্যমে করে ফেলতে পারবা। খুব বেশি টাফ কোশ্চেন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় হয় না। আচ্ছা, সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা দেখো তো, শব্দ তরঙ্গকে তুমি যদি বায়ুতে সমাবর্তন করা যায় না এ ধরনের তরঙ্গ, কারণ কি বলতো? শব্দ তরঙ্গের সমাবর্তন হয় না কেন? এটা কিন্তু এবছর তোমাদের জিএসটি তে আসছে মোস্ট প্রবাবলি। শব্দ তরঙ্গকে সমাবর্তন করা যায় না কেন? দেখো, শব্দ তরঙ্গ এক ধরনের কি তরঙ্গ বলতো? অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ এক ধরনের হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সমাবর্তন হয় অনুপ্রস্থ তরঙ্গের জন্য। সমাবর্তন হয় অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গের ক্ষেত্রে। সো শব্দ তরঙ্গ যেহেতু কি বলতো অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং সমাবর্তন করতে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ দরকার হয়, সেক্ষেত্রে সেজন্য শব্দ তরঙ্গকে কেন সমাবর্তন করা যায় না? কারণ এটা হচ্ছে এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। সমাবর্তনের জন্য আমাদের হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের দরকার। আচ্ছা, রাহুল অ্যান্সার দিচ্ছে এ। শুধু রাহুলই কেন অ্যান্সার দিচ্ছে? বাকিরাও সবাই অ্যান্সার দাও। এবং আজকের ক্লাসটা করলে কিন্তু তুমি ফিজিক্স এবং ম্যাথ কি ধরনের প্রিপারেশন নিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, যেহেতু হ্যাঁ, তো ফিজিক্স আর ম্যাথ কি ধরনের প্রিপারেশন নিতে হবে সেটা কিন্তু খুব ভালো মতো একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা তুমি। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। শব্দ তরঙ্গ নিচের কোন, এটা তো দেখলাম যে সমাবর্তন। এখন আসি যে হাইগেনের তরঙ্গ তত্ত্ব দ্বারা আলোর কোন ঘটনাটা ব্যাখ্যা করা যায় না। এটা আসছে এবছর জিএসটি ভর্তি পরীক্ষায়, যে হাইগেনের কোন তত্ত্ব দ্বারা আলোর কোন ঘটনাটি ব্যাখ্যা করা যায় না। বিজ্ঞানী হাইগেন বলে গেছে যে আলো এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো আলোকে যেহেতু হাইগেন হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে গেছে, আমরা একটু আগেই দেখলাম। আচ্ছা, আগে বলে নেই যে হাইগেন যেহেতু তরঙ্গ তত্ত্ব এবং হাইগেন আলোকে বলে গেছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, সো হাইগেনের তত্ত্ব দ্বারা তুমি হচ্ছে ব্যতিচার, অপবর্তন, প্রতিফলন, প্রতিসরণ সবকিছু ব্যাখ্যা করতে পারবা। প্রতিসরণ, প্রতিফলন সবকিছু ব্যাখ্যা করা যায় হাইগেনের তরঙ্গ তত্ত্ব দ্বারা।
যেহেতু হাইগেন আলোকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলছে, আর সমবর্তনের জন্য স্পেসিফিক্যালি লাগে কি বলতো, অনুপ্রস্থ তরঙ্গ। সো হাইগেনের তরঙ্গ তত্ত্ব দ্বারা সমবর্তন যে ধর্মটা আছে সেটা কিন্তু ব্যাখ্যা করা যায় না, সমাবর্তনটা ব্যাখ্যা করা যায় না। সো বাকি যে ধর্মগুলো আছে আলোর, ব্যতিচার, অপবর্তন, প্রতিসরণ, প্রতিফলন, এই ধর্মগুলো কিন্তু হাইগেনের তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়। তাহলে কোনটা ব্যাখ্যা করা যায় না? ব্যাখ্যা করা যায় না কিন্তু সমবর্তন, কারণ সমবর্তনের জন্য আমার লাগবে হচ্ছে আর তরঙ্গ, আর হাইগেন আলোকে বলছে হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এই জন্য সমবর্তনটা হাইগেনের তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, ক্লাস কি রেকর্ড থাকবে? থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে লাইভ করলে বেটার হবে। একটা তরঙ্গের দুইটা বিন্দুর দশা পার্থক্য দেওয়া আছে, এক্ষেত্রে আমাকে বলছে পথ পার্থক্যটা বের করে। এটা খুবই সহজ, আমরা সবাই জানি দশা পার্থক্য ইকুয়াল হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে তোমাকে দেওয়া আছে দশা পার্থক্য কত? π/4। তাহলে পথ পার্থক্যটা বের করে ফেলো, কত হবে বলো তো? λ/8। পথ পার্থক্যটা কত হবে? λ/8। তাহলে দশা পার্থক্য দেওয়া আছে π/4, পথ পার্থক্যটা আমরা কিভাবে বের করব? দশা পার্থক্য ইকুয়াল 2π/λ, 2π/λ ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য বসাইছি π/4, সেখান থেকে পথ পার্থক্য আমরা কত পাচ্ছি বলতো? λ/8। পথ পার্থক্য কত পাচ্ছি? λ/8। হ্যাঁ, 5 এর অ্যান্সার হচ্ছে সি। তারপরে আসি, এটা একটু ইয়ে হয়েছে, সবচেয়ে কম ভেদন যোগ্যতা সম্পন্ন রশ্মি নিচের কোনটা? দেখি, এটা অ্যান্সার দাও। সবচেয়ে কম ভেদন যোগ্যতা সম্পন্ন রশ্মি নিচের কোনটা? দেখো, সবচেয়ে কম ভেদন যোগ্যতা সম্পন্ন, আমরা হচ্ছে নর্মালি যে তিনটা রশ্মি আলফা, বিটা, গামা, আলফা, বিটা, গামার থেকে আলফাটা আমরা জানি কি, আলফা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম আয়ন। বাকি যে দুইটা রশ্মি আছে বিটা আর গামা, তাদের ভর খুবই কম আলফার তুলনায়। আলফা হচ্ছে ভর বেশি এবং সে চার্জ যুক্ত, সেই জন্য আলফা যখন যে মাধ্যমের মধ্য দিয়ে গমন করে, সেই মাধ্যমের অণু পরমাণুর সাথে সে আকর্ষণ বা বিকর্ষণে লিপ্ত হয়, ফলে তার শক্তি কিছু কমে যায় এবং সে হচ্ছে খুব বেশি দূর আগাতে পারে না। সেই জন্য সবচেয়ে কম ভেদন যোগ্যতা কে বলতো? আলফা। আলফার হচ্ছে ভেদন যোগ্যতা সবচেয়ে কম, গামার হচ্ছে সবচেয়ে বেশি, গামার ভেদন যোগ্যতা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে বিটা, তারপরে হচ্ছে আলফা। তাহলে সবচেয়ে কম ভেদন যোগ্যতা সম্পন্ন রশ্মি কোনটা? সেটা হচ্ছে আলফা। এরপরে আসি, আয়নায়ন ক্ষমতার কোন ক্রমটা সঠিক? বলো, আয়নায়ন ক্ষমতার কোন ক্রমটা সঠিক? 6 এর এ, হ্যাঁ 6 এর ছিল এ। আয়নায়ন ক্ষমতার কোন ক্রমটা সঠিক? আয়নায়নে কি আছে বলতো? আ শুরু হবে, তাহলে কি দিয়ে? আলফা। আলফার হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে বিটা, তারপরে গামা। সো আয়নায়ন ক্ষমতার ক্ষেত্রে কার ক্ষমতা সবচেয়ে বেশি? আলফার ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে বিটা, তারপরে গামা। আয়নায়ন আ শুরু হবে হচ্ছে আলফা দিয়ে, আলফার ক্ষমতা সবচেয়ে বেশি। তাহলে আলফা, বিটা, গামা, তার মানে আয়নায়ন আর ভেদন ক্ষমতা কিন্তু উল্টা। আয়নায়নে আমরা কি দেখলাম বলতো? আলফার ক্ষমতা সবচেয়ে বেশি, আর ভেদন ক্ষমতাতে এটা কিন্তু গামারটা সবচেয়ে বেশি। আচ্ছা, গামা হচ্ছে ক্যান্সার কোষে ইউজ করা হয়, তোমরা জানো, কেমিস্ট্রিতে পড়ছো। সো নেক্সট কোশ্চেনে যাই আমরা। কোন পরীক্ষা থেকে জানা যায় যে পরমাণুর প্রায় সমস্ত ভর তার কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে? তাহলে কোন পরীক্ষা থেকে জানা যায়? কেমিস্ট্রি হচ্ছে গুণগত রসায়ন, অলরেডি পড়ে আসছো, সেটা কি বলতো? রাদারফোর্ডের বিক্ষেপণ। রাদারফোর্ডই কিন্তু নিউক্লিয়াসের আবিষ্কারক। সো রাদারফোর্ডের পরীক্ষা থেকেই, যে আলফা বিচ্ছুরণ পরীক্ষা, সেটা থেকেই কিন্তু আমরা জানতে পারি যে পরমাণুর প্রায় সমস্ত ভরটা তার কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। হ্যাঁ, ফাতেমা আক্তার অ্যান্সার দিয়েছে 7 এর এ, 8 এর এ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম রাদারফোর্ড হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কারক, আর নিউক্লিয়াসে হচ্ছে পরমাণুর প্রায় সমস্ত ভর মানে কেন্দ্রীভূত থাকে। সো আমরা নেক্সট কোশ্চেনে যাই।
কোনো একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে হচ্ছে 10 দিন, কত দিনে ওই পদার্থের 75% ক্ষয়প্রাপ্ত হবে। সো 75% যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকবে কত বলতো? অবশিষ্ট থাকতেছে কত? অবশিষ্ট থাকবে হচ্ছে 25%। অবশিষ্ট থাকতেছে কত? 25%। 25%কে আমরা কিভাবে লিখতে পারি? 25/100 বা 1/4। সো অবশিষ্টটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি বলতো? 1/2 টু দি পাওয়ার n। তাইলে 1/4 কে আমরা কি লিখতে পারি? 1/2 স্কয়ার। এই যে n, n ইকুয়াল আবার আমরা কি জানি? t/t হাফ। তাহলে n এর মান পাইছি হচ্ছে 2, t/t হাফটা তোমাকে দেওয়া আছে সেটা হচ্ছে 10, সরি হ্যাঁ 10 দেওয়া আছে। সো টিটা ইকুয়াল কত হবে বলতো? 20 ডেজ। তার মানে কতদিন লাগবে 75% ক্ষয়প্রাপ্ত হইতে? সেটা লাগবে হচ্ছে 20 ডেজ। তাহলে এটার অ্যান্সারটা কি কোনটা? 20 ডেজ। তার মানে আমাদের দেখতে হবে যে অবশিষ্ট আছে কতটুকু। অবশিষ্ট আছে আমরা দেখলাম 1/4, সেটাকে আমরা 1/2 টু দি পাওয়ার n আকারে কিভাবে লিখতে পারি? 1/2 স্কয়ার। তার মানে n এর মানটা হচ্ছে 2, n ইকুয়াল হচ্ছে t/t হাফ, মানে কতদিন সময় লাগবে আর এই পদার্থের অর্ধায়ু কত। তাইলে অর্ধায়ু দেওয়া আছে 10, n এর মান হচ্ছে 2, ক্ষয়প্রাপ্ত হতে সময় লাগবে কত? সেটা হচ্ছে 20 দিন। তো এই ছোটখাটো ম্যাথগুলা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসি সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে নিচের কোন কণাটা বিনিময় করে? বলতো সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে নিচের কোন কণাটা বিনিময় করে? আচ্ছা, আমরা হচ্ছে প্রকৃতিতে যে 4 ধরনের মৌলিক বল আছে সেই বলগুলা কি কি বলো? আচ্ছা, মহাকর্ষ বল, তাড়িত চৌম্বক বল, তারপরে হচ্ছে কি সবল নিউক্লিয় বল, আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাইলে এই 4টা আসলে কোন কণার বিনিময়ের ফলে সৃষ্টি আমরা 4টা একবারে শিখব। মহাকর্ষ, গ্রেভিটেশন। তাহলে গ্রেভিটেশন থেকে মহাকর্ষ বল কোন কণার বিনিময়ের ফলে সৃষ্টি? সেটা হচ্ছে গ্র্যাভিটন। সেটা কি বলতো? গ্র্যাভিটন। গ্র্যাভিটি, গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশন থেকে সেটা কি আসছে? গ্র্যাভিটন। আচ্ছা, এরপর আসে তাড়িত চৌম্বক বল। আলো কিন্তু এক ধরনের তাড়িত চৌম্বক তরঙ্গ, আর আলো হচ্ছে মেইনলি ফোটন কণার প্রবাহ। তাহলে তাড়িত চৌম্বক বল কোন কণার বিনিময়ের ফলে সৃষ্টি? সেটা হচ্ছে ফোটন কণার বিনিময়ের ফলে সৃষ্টি। ফোটনের বিনিময়ের ফলে তাড়িত চৌম্বক বল সৃষ্টি। এরপরে আসি সবল। সবল বলতে দেখো ম্যাসিভ, ম্যাসিভ মানে কি? শক্তিশালী। সো সবল বা শক্তিশালীর জন্য কোন কণা দায়ী? সেটা হচ্ছে মেসন। মেসন কণা হচ্ছে দায়ী। দুর্বল নিউক্লিয় বলের জন্য হচ্ছে ডাব্লিউ এবং জেড বোসন। ডাব্লিউ এবং জেড বোসন। এবং এটা একটু ভালোভাবে মনে রাখবা, এটা কিন্তু বিটা ক্ষয়ের জন্য দায়ী। বিটা, দুর্বল নিউক্লিয় বলটা কিন্তু হচ্ছে বিটা ক্ষয়ের জন্য দায়ী। বিটা ক্ষয়ের জন্য দায়ী। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বলটা তাইলে আমি কি বললাম? যে এটা হচ্ছে বিটা ক্ষয়ের জন্য দায়ী। বিটা ক্ষয়। সো আমরা কিন্তু 4টা মৌলিক বলই দেখে ফেললাম। তার মানে আমাদের এটার অ্যান্সার কি হচ্ছে? সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে নিচের কোন কণাটা বিনিময় করে? সেটা হচ্ছে ম্যাসন। কোন কণা বলতো? ম্যাসন। হ্যাঁ, কালকে ক্লাস হবে, বায়োলজি এবং কেমিস্ট্রি ক্লাস হবে ইনশাল্লাহ। তারপরে আসি, দেখো এখানে আর্গন আর ক্যালসিয়াম পরস্পরের কি? তার মানে একটু খেয়াল করো, 40 একটু খেয়াল করো, এই যে আর্গন তার ভর হচ্ছে 40, ক্যালসিয়ামের হচ্ছে 40। তাইলে ভর যদি সমান হয়, ভর থেকে কি হবে? আইসোবার। তার মানে তারা পরস্পরের কি বলতো? আইসোবার। আইসোটোপের ক্ষেত্রে আমরা জানি কি পারমাণবিক সংখ্যা সমান, আইসোটোনের জন্য হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। আইসোবার দেখলাম আমরা হচ্ছে ভর সংখ্যা সমান। 11 এর সি। হ্যাঁ, তাহলে 11 এর অ্যান্সারটা হচ্ছে সি, আইসোবার। ওকে, নেক্সট কোশ্চেনে যাই।
আচ্ছা, ম্যাসনের ওটা কি তোমাদের মনে থাকবে? যাদের মনে থাকবে না তারা কিন্তু হচ্ছে ওই যে মেসি ফ্যান বা আর্জেন্টিনা ফ্যান যারা আছো, মেসি হচ্ছে অনেক সবল, সো ওখান থেকে ম্যাসনের জন্য হচ্ছে সবল নিউক্লিয় বল। কোন তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবকের মান দেওয়া আছে, এটার অর্ধায়ুটা আমরা কিভাবে বের করব? তাহলে দেখো আমরা ফর্মুলা থেকে কি জানি, টি হাফ ইকুয়াল হচ্ছে লন 2 বাই লেমডা। তাইলে অর্ধায়ুটা আমাদের বের করতে হবে। লন 2 এর মান আমরা সবাই জানি সেটা হচ্ছে 0.693, বা অনেক ক্ষেত্রে যে মানে মাঝে মধ্যে তোমার যদি ক্যালকুলেশনটা বেশি টাফ হয়ে যায়, ধরো এখানে তো ক্ষয় ধ্রুবকের মানটা ইজি দেওয়া আছে, একটু যদি বেশি ইয়ে থাকে ক্যালকুলেশনটা ঝামেলা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা 0.7 ধরেও করতে পারবো, 0.693 না ধরে 0.7 ধরেও করতে পারবো। তাহলে লন 2 এর মান হচ্ছে 0.693, ল্যামডাটা তোমাকে দেওয়া আছে হচ্ছে 0.01। তার মানে কি করব, এখানে পয়েন্ট উঠাই দিলে হচ্ছে 1, পয়েন্টের পরে 2 ঘর আছে, দ্যাট মিন্স হচ্ছে দুইটা 0। তাহলে 0.693 এর সাথে 100 যদি গুণ করি তাহলে কি পাই বলো তো? এটা আসবে হচ্ছে 69.3, 69.3 সেকেন্ড। এবং এখানে একটু খেয়াল করবা, অর্ধায়ুটা বা ক্ষয় ধ্রুবকের মানটা আসলে কিসে দেওয়া আছে? পার সেকেন্ড থাকতে পারে, পার ডে থাকতে পারে, পার ইয়ার থাকতে পারে। সো যেটা থাকে তোমার অর্ধায়ুটাও কিন্তু সেই এককেরই আসবে। সো এখানে যেহেতু পার সেকেন্ড আছে, অর্ধায়ুটা সেকেন্ডে আসছে। তার মানে অর্ধায়ুটা আমরা কত পাচ্ছি? 69.3 সেকেন্ড, 69.3 সেকেন্ড। আচ্ছা, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে জানাতে পারো। তৃষা অ্যান্সার দিয়েছে 12 এর সি, আফরিন আফরিন অ্যান্সার দিয়েছে 12 এর সি। আচ্ছা, রহুল না রুহুল, রুহুল হচ্ছে একজনকে মেনশন করছে, থ্যাংক ইউ। সবাই হচ্ছে ক্লাসটা একটু রিয়েক্ট করে দাও, আর বললামই তো অনেক স্ট্রাগল করে আসলে ক্লাসটা নিচ্ছি, সো তোমরা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করেও দাও। ক্লাস করতেছে আসলে অনেক, প্রায় 100-র কাছাকাছি, বাট রিয়েক্ট আসলে মাত্র 36টার মতো, সো সবাই একটু কষ্ট করে রিয়েক্টটাও দিয়ে দাও। আচ্ছা, এখন আসি, কোন একটা বস্তু কণার গতিশক্তি দেওয়া আছে নিশ্চল শক্তির দ্বিগুণ, তাহলে নিচের কোন সম্পর্কটা হচ্ছে সঠিক? আমরা গতিশক্তির ফর্মুলা কি জানি বলতো? গতিশক্তির ফর্মুলা আমরা জানি হচ্ছে m মাইনাস এম নট সি স্কোয়ার। এই যে গতিশক্তি, সেটা বলছে নিশ্চল শক্তির দ্বিগুণ, আর নিশ্চল শক্তির ফর্মুলা হচ্ছে এম নট সি স্কোয়ার। তাহলে নিশ্চল শক্তির দ্বিগুণ হচ্ছে গতিশক্তি, আর মোট শক্তিটা হচ্ছে এম সি স্কোয়ার, মোট শক্তিটা হচ্ছে এম সি স্কোয়ার। এটা হচ্ছে লিখেই দিই আমি এখানে, ইকে ইকুয়াল হচ্ছে, আচ্ছা তাহলে এম মাইনাস এম নট সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2m নট সি স্কোয়ার। সো এখন দেখো আমরা তাহলে কি করতে পারি, আমাদেরকে আসলে এম আর এম নটের মধ্যে সম্পর্ক যেটা সেটা জানতে যাচ্ছে। তাহলে সি স্কোয়ার বোথ সাইড থেকে কাটাকাটি, এম মাইনাস এম নট ইকুয়াল হচ্ছে 2m নট, তার মানে এম ইকুয়াল আমরা কত পাচ্ছি বলতো? 3m নট। এম ইকুয়াল কত পাবো? 3m নট। খুবই সহজ না বলো? খুবই কিন্তু ইজি, জাস্ট ফর্মুলা জানলে। আমি যদি গতিশক্তির ফর্মুলা জানি এম মাইনাস এম নট সি স্কোয়ার, আর নিশ্চল শক্তির ফর্মুলা হচ্ছে এম নট সি স্কোয়ার, সো তাহলে কিন্তু ম্যাথ করে ফেলা সম্ভব। সো এই জন্যই বলছি ফর্মুলাগুলো একটু দেখবা, আর থিওরি বেসড যেহেতু বেশিরভাগ কোশ্চেনই থিওরি রিলেটেড আসে, সো থিওরির জিনিসপত্রগুলো একটু ভালো মতো দেখে যাবা। তারপরে আসি, চলন্ত অবস্থায় রকেটের দৈর্ঘ্য এর স্থির অবস্থার দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে আলোর বেগের কত শতাংশ এটা গতিশীল থাকে? তার মানে আমরা যে ফর্মুলা জানি এল ইকুয়াল, আমরা কি জানি? এল নট রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমাকে কি বলে দিছে? রকেটের দৈর্ঘ্য স্থির অবস্থায় দৈর্ঘ্যের অর্ধেক, তাইলে গতিশীল দৈর্ঘ্যটা কি বলে দিছে? স্থির অবস্থার দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এল নট বোথ সাইড থেকে কাটাকাটি, এখানে হাফ ইকুয়াল কি আছে? রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন তুমি চাইলে ম্যাথ করতে পারো, ভি সি বের করতে পারো, বাট এরকম যদি থাকে যে রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল যদি হাফ থাকে, এটা সবসময় ভিটা হবে হচ্ছে রুট 3 বাই 2c। ভিটা কত আসবে? রুট 3 বাই 2c। এখানে ধরো তোমার দৈর্ঘ্য আর মানে শুধু দৈর্ঘ্যের কথা না বলে ধরো যদি ভরের কথা বলতো, এম ইকুয়াল হচ্ছে 2m নট,
মানে গতিশীল ভরটা নিশ্চল ভরের দ্বিগুণ, অথবা টি ইকুয়াল হচ্ছে 2t0, এরকমও যদি থাকতো তাহলেও কিন্তু আমরা আলটিমেটলি কি পাইতাম, √1 - v²/c² হাফ পাইতাম। সেক্ষেত্রে ভিটা কত আসতো, √3/2c। সো তুমি যদি যেখানেই দেখো √1 - v²/c² হাফ, সো সেখানে v এর মানটা কত আসবে, √3/2c। আর √3/2 এর মান আমরা জানি সেটা হচ্ছে 0.866। তার মানে এখন যদি এটা পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে কত আসতেছে, 86.6%। 86.6%। তাহলে আলোর বেগের কত শতাংশে গতিশীল, সেটা হচ্ছে 86.6%। এই জিনিসটা একটু মাথায় রেখো, √1 - v²/c² হাফ হলে v ইকুয়াল √3/2c। এটা কিন্তু তোমার অনেক টাইম সেভ করবে। আচ্ছা, তারপরে আসি, কোন বস্তু এর দৈর্ঘ্য বরাবর যদি আলোর দ্রুতিতে গতিশীল থাকে তাহলে তার আপেক্ষিক দৈর্ঘ্য কত হবে বলো। আলোর দ্রুতিতে যদি গতিশীল থাকে, আলোর দ্রুতিতে গতিশীল থাকলে, হ্যাঁ ইজি তো, আমি তো শুরুতেই বললাম যে তোমরা যারা হচ্ছে ঢাবি জাবি রাবি এবং গুচ্ছের প্রিপারেশন নিয়ে আসছো তাদের কাছে আসলে ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেন অনেকই ইজি লাগবে। সো দৈর্ঘ্য বরাবর আলোর দ্রুতিতে গতিশীল থাকলে আপেক্ষিক দৈর্ঘ্যটা কত হবে, দৈর্ঘ্য বরাবর যদি আলোর দ্রুতিতে গতিশীল থাকে সেক্ষেত্রে মানে গতিশীল দৈর্ঘ্যটা হবে হচ্ছে 0, আর ভর হবে হচ্ছে ইনফিনিটি। আলোর দ্রুতিতে যদি গতিশীল থাকে সেক্ষেত্রে তোমার গতিশীল দৈর্ঘ্যটা হবে হচ্ছে 0 আর গতিশীল ভরটা হবে হচ্ছে ইনফিনিটি। এখানে দৈর্ঘ্যটা আসছে, সো দৈর্ঘ্যটা কত আমরা দেখলাম, দৈর্ঘ্যটা হচ্ছে 0 আর ভরটা হচ্ছে ইনফিনিটি। ভরটাও আসে মাঝে মধ্যে, ওটাও একটু দেখে রেখো। 15 এর সি, হ্যাঁ। সো আমরা 15 এর অ্যান্সার পাচ্ছি কত, দৈর্ঘ্য বরাবর দ্রুত ইয়েতে গতিশীল হলে, দৈর্ঘ্য বরাবর হলে কিন্তু 15 এর সি না তৃষা। দৈর্ঘ্য বরাবর আমরা দেখলাম কি বলতো, যদি তোমাদের এই দুইটা প্যাচ লেগে যায় তাহলে তুমি হচ্ছে আর তো কোনো ওয়ে নাই, তুমি ওই ফর্মুলা অ্যাপ্লাই করবা, L0 √1 - v²/c²। সো v যদি c হয় তার মানে c²/c² এখানে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে, 1, 1 - 1 হচ্ছে 0। সো L ইকুয়াল আমরা কত পাচ্ছি বলতো, 0। যদি প্যাচ লেগে যায় তাহলে ভুল অ্যান্সার করার থেকে, আর যেহেতু ন্যাশনালে বেশিরভাগই থিওরি আসবে তোমার হাতে টাইম থাকবে, সো টাইম নিয়ে আসলে প্যারা নেওয়ার দরকার নাই। যেগুলো তোমার মনে থাকবে না সেগুলো তুমি হচ্ছে একটু ফর্মুলা দিয়ে করার চেষ্টা করবা। আচ্ছা, এক পারমাণবিক গ্যাসের জন্য CP/CV এর মান কত বলো। এক পারমাণবিক গ্যাসের জন্য CP/CV এর মানটা কত, CP/CV এক পারমাণবিক গ্যাসের জন্য, এক পারমাণু CP/CV এটাকে কি বলা যায়, গামা। তাহলে এক পারমাণবিক গ্যাসের জন্য সেটা কত, 1.67, দ্বি পারমাণবিকের জন্য সেটা হচ্ছে 1.40, আর বা বহু পারমাণবিকের জন্য সেটা হচ্ছে 1.33। এখন তোমাকে এক পারমাণবিক গ্যাসের জন্য চাইছে, সো এটা হচ্ছে 1.67। অনেক সময় হচ্ছে এক পারমাণবিক গ্যাস না বলে তোমাকে গ্যাসের নামও বলে দেওয়া থাকতে পারে, ধরো বললো হচ্ছে নিয়ন অথবা আর্গন। আমরা তো জানি আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এরা সবাই হচ্ছে এক পারমাণবিক গ্যাস। আর দ্বিপারমাণবিকের বেলায় কি আছে, হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, এরা হচ্ছে দ্বিপারমাণবিক। বহুর ক্ষেত্রে কে আছে, তোমার হচ্ছে বহু পারমাণবিক মানে একের বেশি যেগুলো আর কি, SF8, SF6, এই সবগুলা হচ্ছে বহু পারমাণবিক। এদের ক্ষেত্রে গামার মানটা হচ্ছে 1.33। আচ্ছা, এরপরে আসি, গ্যাসীয় পদার্থের অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে। অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে গ্যাসীয় পদার্থের অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে, অভ্যন্তরীণ শক্তি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে। ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রাটা অ্যাকচুয়ালি কি বলতো, পরম শূন্য তাপমাত্রাতে কিন্তু গ্যাসের আয়তন আর চাপটা হচ্ছে শূন্য হয়ে যায়। আয়তন চাপ এরা হচ্ছে শূন্য হয়ে যায়। আয়তন শূন্য হয়ে গেলে তো আলটিমেটলি সেখানে মানে গ্যাসের কোনো গতিশক্তিও থাকবে না, গতিশক্তিটাও শূন্য হয়ে যায়। তাহলে পরম শূন্য তাপমাত্রা আমরা তিনটা স্কেলের জন্য মনে রাখবো। পরম শূন্য তাপমাত্রা কেলভিন স্কেলের জন্য সেটা হচ্ছে 0 কেলভিন, তারপরে তোমার হচ্ছে সেলসিয়াসের জন্য হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, বাট এটা মনে রাখার দরকার নেই, -273 ডিগ্রি সেলসিয়াসই মাথায় রাখো। আর ফারেনহাইটের জন্য এটা হচ্ছে -459 ডিগ্রি ফারেনহাইট।
তাহলে ক্যালভিনের জন্য 0 ক্যালভিন, সেলসিয়াসের জন্য -273 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট হচ্ছে -459 ডিগ্রি ফারেনহাইট। সো এটার অ্যান্সারটা কোনটা? এটার অ্যান্সারটা হচ্ছে -459.4। আচ্ছা, CO2 নিয়ে আসলে একটু ঝামেলা আছে, যদিও ন্যাশনালে এই টাইপের প্রশ্ন আসবে না, বাট তারপরেও আমি বলি CO2 বহু পারমাণবিক হওয়া সত্ত্বেও এটার স্ট্রাকচারটা দেখো, এটার স্ট্রাকচারটা কিন্তু হচ্ছে এরকম কাইন্ড অফ সরলরৈখিক স্ট্রাকচার। সরলরৈখিক স্ট্রাকচার হওয়ার কারণে কিন্তু CO2 এর ক্ষেত্রে তোমার হচ্ছে এটাকে কি ধরা হয় বলতো, মানে CO2 এর ক্ষেত্রে যেহেতু এটা সরলরৈখিক স্ট্রাকচার, এটার ক্ষেত্রে গামার মানটা কিন্তু 1.40 হবে, 1.33 হবে না। সো এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। এই টাইপের এত ডিপ কোশ্চেন আসলে আসবে না ন্যাশনালে, সো প্যারা নেওয়ার দরকার নাই। এরপরে আসি, তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে রেফ্রিজারেটর নির্মিত হয়? তাইলে তাপগতিবিদ্যার 3টা সূত্র সম্পর্কে আমরা একটু জানবো, এবং খুবই খুবই ইম্পর্টেন্ট এই 3টা সূত্র। সো প্রথম 0তম সূত্র থেকে আসি ফার্স্টে। 0তম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? 0তম সূত্র থেকে আমরা হচ্ছে তাপমাত্রার ধারণা পাই। আর 0তম সূত্রের উপর ভিত্তি করে কি করা হয় বলো? 0তম সূত্রের উপর ভিত্তি করে কিন্তু থার্মোমিটার তৈরি করা হয়। তারপরে আসি হচ্ছে প্রথম সূত্র। প্রথম সূত্র থেকে আমরা তাপ আর কাজের মধ্যে সম্পর্ক পাই, তাপ ও কাজ। তারপরে আর হচ্ছে প্রথম সূত্র থেকে আমরা কিন্তু শক্তির সংরক্ষণশীলতার ধারণা পাই, শক্তির সংরক্ষণশীলতার ধারণা। দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? দ্বিতীয় সূত্র থেকে কিন্তু তাপ ইঞ্জিন তৈরি করা হয় হচ্ছে দ্বিতীয় সূত্র ইউজ করে। তাহলে দ্বিতীয় সূত্র ইউজ করে তাপ ইঞ্জিন এবং হচ্ছে রেফ্রিজারেটর। আর দ্বিতীয় সূত্র থেকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা রাশির ধারণা পাই, সেটা হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপির ধারণা কিন্তু আমরা দ্বিতীয় সূত্র থেকে পাই। তো 3টা ফর্মুলা, 3টা সূত্র থেকে আমরা কি কি জানতে পারি সেটা কিন্তু আমি লিখে দিলাম। 0তম সূত্র থেকে তাপমাত্রার ধারণা পাই, 0তম সূত্রকে বেস করেই থার্মোমিটার তৈরি করা হয়। প্রথম সূত্র আমাদেরকে তাপ আর কাজের মধ্যে সম্পর্ক স্থাপন দেখায়, শক্তি সংরক্ষণশীলতার ধারণা পাই। দ্বিতীয় সূত্র হচ্ছে তাপ ইঞ্জিন আর রেফ্রিজারেটর ইউজ করা হয় দ্বিতীয় সূত্রকে ব্যবহার করে। আর দ্বিতীয় সূত্র থেকে কিন্তু আমরা এন্ট্রপির ধারণাটাও পাই। সো তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে রেফ্রিজারেটর নির্মিত হয়? তাহলে এটার অ্যান্সার কোনটা হবে বলতো? দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে রেফ্রিজারেটর নির্মাণ করা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের কোন বৈশিষ্ট্য ধ্রুব থাকে? সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা সবাই জানি সিস্টেমের কোন বৈশিষ্ট্যটা ধ্রুব থাকে, সেটা হচ্ছে এনট্রপি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপিটা ধ্রুব থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপিটা ধ্রুব থাকে। কারণ কি? এনট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল হচ্ছে ডিকিউ/টি, আর রুদ্ধতাপীয়র ক্ষেত্রে আমরা জানি ডিকিউটা হচ্ছে 0। সো ডিএস ইকুয়াল হচ্ছে 0, বা এনট্রপির কোনো চেঞ্জ হবে না। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিস্টেমের কোন বৈশিষ্ট্য ধ্রুব থাকে? সেটা হচ্ছে এনট্রপি। আচ্ছা, এখন আসি কার্নোট চক্রের 3য় ধাপে সিস্টেমের এনট্রপির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য বলো? কার্নোট চক্রের 3য় ধাপটা কি দেখি। বিশের বি, দেখি কার্নোট চক্রের 3য় ধাপের কথা এটা কে কে বলতে পারো দেখি তো। আনিসা অ্যান্সার দিয়েছে। আচ্ছা, বাকিরা যারা ক্লাস করতেছো সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তৃষাপাল অ্যান্সার দিয়েছে, বিশের বি। রহুল অ্যান্সার দিয়েছে। এটা কোনটা? 21-এর অ্যান্সারটা কি দেখি তো। পানিটা কোথায়? কার্নোট চক্রের 3য় ধাপে সিস্টেমের এনট্রপি স্থির থাকে।
আচ্ছা, তোমরা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও, হ্যাঁ? শুরুতে তো অনেকেই ছিল, আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। সো সবাই হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওকে, কার্নোট চক্রের তৃতীয় ধাপ কোনটা বলো তো? তোমরা তো সবাই ঝামেলা লাগাচ্ছ, কার্নোট চক্রে কিন্তু তৃতীয় ধাপের রুদ্ধতাপীয় প্রক্রিয়াই নাই। সো এনট্রপি কিভাবে স্থির থাকবে বলো? এনট্রপি কিভাবে স্থির থাকবে? কার্নোট চক্রের প্রথম ধাপ আমরা কি জানি? প্রথম ধাপটা হচ্ছে সমুষ্ণ প্রসারণ। এই যে আমাদের যে চিত্রটা ছিল, প্রসারণ হচ্ছে সমুষ্ণ প্রসারণ। দ্বিতীয় ধাপটা কি? এই যে দ্বিতীয় ধাপটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ। দেখো বাড়তেছে না? রুদ্ধতাপীয় প্রসারণ। আচ্ছা, এটা তারপরে তৃতীয় ধাপটা কি? তৃতীয় ধাপে দেখো কি হচ্ছে বলো? তৃতীয় ধাপে কি হচ্ছে? রুদ্ধতাপীয় সমুষ্ণ সংকোচন হচ্ছে। তৃতীয় ধাপে সমুষ্ণ সংকোচন। তাহলে তৃতীয় ধাপটা হচ্ছে সমুষ্ণ সংকোচন। আর চতুর্থ ধাপটা হচ্ছে আবার কি হবে? রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে তৃতীয় ধাপ হচ্ছে সমুষ্ণ সংকোচন। এইখানে এনট্রপি কি হবে? রুদ্ধতাপীয় যে দুইটা প্রসেস আছে, দ্বিতীয় আর চতুর্থ, সেগুলোর ক্ষেত্রে এনট্রপি স্থির থাকবে। তৃতীয় ধাপে সমুষ্ণ সংকোচনের বেলা এনট্রপিটা কিন্তু হ্রাস পাবে। এনট্রপি কি হবে বলতো? হ্রাস পাবে। তৃতীয় ধাপের ক্ষেত্রে এনট্রপি হ্রাস পাবে। সো একটু বি কেয়ারফুল, বুঝে অ্যান্সার দেওয়া লাগবে। কিন্তু এখন যদি তোমাকে প্রথম ধাপ বলতো, যেটা হচ্ছে সমুষ্ণ প্রসারণ, এই ক্ষেত্রে কিন্তু এনট্রপি বেড়ে যাইতো বা বিশৃঙ্খলা বেড়ে যেত। আচ্ছা, সো আমরা নেক্সট কোশ্চেনে আসি। একটা তাপ ইঞ্জিন গৃহীত তাপের 1/4 বর্জন করলে এর দক্ষতা কত? সো দক্ষতা ইটা ইকুয়াল আমরা কি জানি? 1 - Q2/Q1। এখন আমরা কি জানি? Q1 হচ্ছে গৃহীত তাপ, Q2 টা হচ্ছে বর্জিত তাপ। তাহলে বর্জিত তাপটা আমাকে কি বলছে? গৃহীত তাপের 1/4। তার মানে Q1/4, গৃহীত তাপের 1/4। তাহলে দেখো Q1 কাটাকাটি যায়, 1 - 1/4, তার মানে কি থাকতেছে? 3/4 ইন্টু 100%, তার মানে কাটাকাটি করলে আলটিমেটলি আসতেছে হচ্ছে 75%। তাহলে দক্ষতা কত? দক্ষতা আমরা পাচ্ছি হচ্ছে 75%। আচ্ছা, এরপর আসি তাপগতিবিদ্যায় গৃহীত বা বর্জিত তাপ শূন্য হয় কোথায়? গৃহীত বা বর্জিত তাপ শূন্য, তার মানে কি বলতো? তাপের কোনো আদান প্রদান হয় না। তার মানে হচ্ছে ডিকিউ ইকুয়াল হচ্ছে 0। এটা কোন প্রক্রিয়ার জন্য ডিকিউ ইকুয়াল 0 আমরা জানি? এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। এটা কোন প্রক্রিয়ার জন্য বলতো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। তাহলে এটার অ্যান্সার কোনটা? রুদ্ধতাপে গৃহীত বা বর্জিত তাপ শূন্য হয়, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। আচ্ছা, একটা সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের 400 প্যাসকেল মানে চাপটা কিন্তু তুমি স্থির রাখছো। তাহলে সিস্টেমে 800 জুল তাপ শক্তি যদি প্রদান করা হয়, সিস্টেম থেকে 1200 জুল কাজ পাওয়া যায়। গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে করে ফেলবো আমরা। ডিকিউ ইকুয়াল আমরা কি জানি? ডিইউ প্লাস ডিডব্লিউ। আমাকে বলছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, তার মানে ডিইউটা বের করা। সো ডিইউ ইকুয়াল কি? ডিকিউ মাইনাস ডিডব্লিউ। সো দেখো ডিকিউটা কত দেওয়া আছে? সেটা হচ্ছে 800 জুল। ডিডব্লিউ আমি কাজ কত পাচ্ছি? 1200। সো ডিইউ আলটিমেটলি কত পাবো? -400। ডিইউ বা অন্তঃস্থ শক্তি যেহেতু কি হচ্ছে দেখো, অন্তঃস্থ শক্তি আমরা ঋণাত্মক পাচ্ছি। অন্তঃস্থ শক্তির পরিবর্তন যেহেতু কমে যাচ্ছে, তার মানে কি? তাপমাত্রাও কমে যাচ্ছে। অন্তঃস্থ শক্তির সাথে সরাসরি রিলেটেড যে রাশিটা, সেটা হচ্ছে তাপমাত্রা। সো অন্তঃস্থ শক্তি কমে গেলে তাপমাত্রাও কিন্তু কমে যাবে। অন্তঃস্থ শক্তির পরিবর্তন -400 জুল। আচ্ছা, তাপগতিবিদ্যার কোন প্রক্রিয়ায় গ্যাসের উপরে কোনো কাজ হয় না? তাহলে গ্যাসের উপরে কোনো কাজ হয় না, আমরা ফর্মুলা থেকে কি জানি বলতো? ডিডব্লিউ ইকুয়াল হচ্ছে পিডিভি। তার মানে ডিভি বা আয়তনের যদি কোনো পরিবর্তন না হয়, সেক্ষেত্রে কোনো কাজ হবে না। ডিভি যদি 0 হয়, ডিডব্লিউটা কত হবে? 0। আর ডিভি কোন
প্রক্রিয়াতে 0, সেটা হচ্ছে সম আয়তনে হচ্ছে 0। তার মানে এটার অ্যান্সারটা কি হবে বলতো? সম আয়তন প্রক্রিয়ায় কোনো কাজ হয় না, সম আয়তন প্রক্রিয়ায় কোনো কাজ হয় না। একটা কার্নোর ইঞ্জিনের পানির হিমাঙ্ক আর স্ফুটনাঙ্কের মধ্যে কার্যকর দক্ষতা, এটা একদম মুখস্থ, এটা করার দরকার নাই। ইটাটা কি হবে? 26.8%। পানির হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক 0 ডিগ্রি আর 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কার্যকর দক্ষতা কত? এটা হচ্ছে 26.8%। 26% মাথায় রাখলেই হবে। দেখবা যে 26% এর সাথে 26.8% থাকবে অপশনে। 26% যে দুইটা থাকবে এরকম না, একটাই থাকবে। তো তোমার যদি ঝামেলা হয় সেক্ষেত্রে তুমি জাস্ট 26টা মাথায় রাখো, দেন এটা অ্যান্সার করতে পারবা। তাহলে পানির হিমাঙ্ক আর স্ফুটনাঙ্কের মধ্যে কার্যকর দক্ষতা আমরা দেখতে পাচ্ছি কত? 26.8%। এরপরে আসি, একটা ইঞ্জিন হচ্ছে 127 ডিগ্রি সেলসিয়াস আর 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে, এর দক্ষতা কত? তাহলে ইটার ফর্মুলা আমরা কি জানি? ইটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস T2/T1। T1টা হচ্ছে উৎসের তাপমাত্রা আর T2টা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। তাহলে উৎসের তাপমাত্রাটা আমাদেরকে কত দেওয়া আছে? 127 ডিগ্রি সেলসিয়াস। 127 এর সাথে 273 যোগ করো, কত পাবো? 7 3 10 2 10 4। হ্যাঁ, তাহলে পাচ্ছি হচ্ছে 400। আর টি2টা কত? গ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, 27 প্লাস 273, তার মানে হচ্ছে 300। কর্মদক্ষতার সাথে তো অবশ্যই হচ্ছে 100% থাকবেই। তার মানে 1 মাইনাস 3/4, তাহলে কি পাচ্ছি? 1/4 ইন্টু 100%। তার মানে কত পাবো বলো? দক্ষতা কত? 25%। দক্ষতা কত? 25%। খুবই সহজ না? দেখো, জাস্ট ফর্মুলা জানলেই কিন্তু ম্যাথগুলা করে ফেলা সম্ভব। আর ন্যাশনালে হচ্ছে কাইন্ড অফ বলা যায় যে তুমি যদি পাস করো তাহলে কিন্তু একটা সিট কনফার্ম। সো তারপরেও ফার্স্টের দিকের কিছু ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, যে ধরো হচ্ছে যেমন হচ্ছে বগুড়া যে সরকারি আজিজুল হক কলেজ, ওইটা অনেক ফেমাস। চিটাগং কলেজ অনেক ফেমাস। তারপরে তোমার হচ্ছে কারমাইকেল কলেজ রংপুর, যেটা ওইটা অনেক ভালো। সো এই কলেজগুলাতে পড়তে পারলে ভালো, বাট তারপর আমি বলবো যেহেতু ন্যাশনালের সবগুলার আলটিমেটলি কারিকুলাম এবং সিলেবাস বলো সবকিছু একই, সো তোমার বাসার আশেপাশে যে কলেজটা আছে তুমি সেটাও চুজ করতে পারো। বাসায় থেকে পড়াশোনার আসলে অনেক অ্যাডভান্টেজ পাবা। সো আর যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবা ভাবতেছো তাদেরকেও বলবো ন্যাশনালে পরীক্ষা দাও বা ডিসিউতে পরীক্ষা দাও। যে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে স্টেবল অবস্থায় তুমি কিন্তু খুব ভালোভাবে সেকেন্ড টাইমের প্রিপারেশনটা নিতে পারবা, মাথায় এত প্রেশার থাকবে না। সো যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন ডেডিকেটেডলি নিবা ভাবতেছো তারাও কোথাও একটা ভর্তি হয়ে তারপরে সেকেন্ড টাইমের প্রিপারেশনটা নাও। আচ্ছা, তারপরে আমরা আসি, কোন নির্দিষ্ট উপাদানের তারকে টেনে 3 গুণ আর প্রস্থচ্ছেদ যদি 1/3 করা হয় তাহলে তাদের আপেক্ষিক রোধ কি হবে? আপেক্ষিক রোধ শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করে বলতো? তাপমাত্রা এবং উপাদান। তাপমাত্রা এবং উপাদানের উপর ডিপেন্ড করে। বাকি যাই আমি চেঞ্জ করি না কেন আপেক্ষিক রোধ কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আপেক্ষিক রোধটা কি থাকবে? যেহেতু তাপমাত্রাও চেঞ্জ হয় নাই এবং উপাদানটাও বলে দিচ্ছে নির্দিষ্ট, তাইলে কি চেঞ্জ থাকবে না? মানে আপেক্ষিক রোধটা কিন্তু চেঞ্জ হবে না, অপরিবর্তিত থাকবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। সমান রোধ বিশিষ্ট দুইটা তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে এত এত, তার দুইটার ব্যাসার্ধের অনুপাত কত? আচ্ছা, আমরা ফর্মুলা থেকে কি জানি বলতো? আর ইকুয়াল রো এল বাই এ। যেহেতু আমাকে বলে দিছে রোধটা সমান থাকবে এবং দুইটাই হচ্ছে তামার তার, মানে উপাদানটাও সেম, তাহলে আরও সমান, রো কিন্তু সমান থাকবে। এখন এ না লিখে ধরো, আমি যেহেতু এখানে আমাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না আছে, ডিরেক্টলি ব্যাসার্ধ চাইছে। সো দেখো তো এই এল এর সাথে আর স্কোয়ারের সম্পর্কটা কি? এল এর সাথে আর স্কোয়ারের সম্পর্কটা কিন্তু সমানুপাতিক, এল সমানুপাতিক আর স্কোয়ার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি r1/r2 হোল স্কোয়ার ইকুয়াল কি হবে? L1/L2। তাহলে r1/r2 ইকুয়াল কি লেখা যায়? রুট L1/L2। r1/r2 ইকুয়াল L1 L2 দেওয়া আছে 2/8, তার মানে হচ্ছে 1/4। রুট 1/4 করলে কত পাবো? হাফ। সো r1:r2 কত পাচ্ছি? 1:2
2। আচ্ছা, সো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, যেখানে আর আর রো দুইটাই সেম। সো এল এর সাথে আর স্কোয়ারের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। তার মানে r1/r2 ইকুয়াল কি লেখা যায়, √L1/L2। আচ্ছা, একটা তামার তারের রোধ হচ্ছে 2R, আয়তনটা সমান রেখে তারের দৈর্ঘ্যটা দ্বিগুণ করা হচ্ছে, পরিবর্তিত রোধ কত? এটার একটা ফর্মুলা মানে শর্টকাট আছে, সেটা হচ্ছে Rn ইকুয়াল হচ্ছে n²R। তার মানে দেখো এখানে কত গুণ করতেছো তুমি, তারের দৈর্ঘ্যটা হচ্ছে দ্বিগুণ করতেছো, তাহলে n এর মানটা হচ্ছে 2, 2² মানে হচ্ছে 4, তাহলে আমরা কত পাচ্ছি 4R। তাহলে পরিবর্তিত রোধটা কত হবে, সেটা হচ্ছে 4R। পরিবর্তিত রোধটা কত হবে, 4R। তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর পরিবাহকত্ব কিরূপ হবে? তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহী পদার্থের ক্ষেত্রে আমরা কি জানি, তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহী পদার্থের ক্ষেত্রে কিন্তু রোধটাও বেড়ে যায়। তাপমাত্রা বাড়লে পরিবাহী পদার্থের ক্ষেত্রে রোধও বেড়ে যায়। আর রোধের সাথে দেখো পরিবাহকত্ব বা পরিবাহিতা যেটা জি, সেটার সাথে রোধের সম্পর্কটা হচ্ছে ডিরেক্টলি ব্যস্তানুপাতিক। তার মানে রোধ যদি বাড়ে তাহলে পরিবাহিতাটা কিন্তু কি হবে, হ্রাস পাবে। রোধ বাড়লে পরিবাহিতা হ্রাস পাবে, তাহলে পরিবাহিতা কি হবে, হ্রাস পাবে। তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, আর রোধ বাড়লে পরিবাহিতা হ্রাস পাবে। এটা গেল হচ্ছে পরিবাহী পদার্থের জন্য। এখন অর্ধ পরিবাহিতাতে কিন্তু উল্টা কাহিনী হয়। অর্ধ পরিবাহিতে কি হয়, তোমাদের যেহেতু সেমিকন্ডাক্টরের চ্যাপ্টার আছে, এটাও জানা রাখা দরকার। অর্ধ পরিবাহিতে আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে কিন্তু পরিবাহীর রোধ কমে যায়, আর রোধ কমে গেলে কি হবে, রোধ কমে গেলে কিন্তু পরিবাহিতা বেড়ে যায়। রোধ কমে গেলে পরিবাহিতা বেড়ে যায়, কারণ রোধের সাথে পরিবাহিতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। আচ্ছা, আমি নেক্সট কোশ্চেনে যাই। সাম্যাবস্থায় হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটারের প্রবাহের মান 0, এটা আমরা সবাই জানি। সো এটার অ্যান্সার বি, 0। আচ্ছা, একটা বাড়ির বৈদ্যুতিক মিটারে 10 অ্যাম্পিয়ার আর হচ্ছে 220 ভোল্ট লেখা আছে, কতগুলা 40 ওয়াটের বাতি নিরাপদে লাগানো যাবে? তাহলে এটার অ্যান্সার কি হবে, আমাদের ফার্স্ট কাজ হবে যে বৈদ্যুতিক মিটারের ক্ষমতাটা বের করা। তাহলে আমরা ক্ষমতা ইকুয়াল কি জানি, পি ইকুয়াল হচ্ছে ভি আই, তার মানে হচ্ছে 220 × 10, তাহলে পাবো এখান থেকে 2200 ওয়াট। তার মানে কতগুলা বাতি নিরাপদে লাগানো যাবে, এনটা ইকুয়াল হবে 2200 / 40। তাহলে কি হবে অ্যান্সার বলো, 4 × 5 = 20, 55 ওয়াট। তার মানে 55টা বাতি নিরাপদে লাগানো যাবে। সো আমাদের ফার্স্ট কাজ হবে, এটা তোমরা পারো অলরেডি, অনেকবার করে আসছো এবং এটা জিএসটি তে আসছো বিগত বছরে। সো পিটা আমরা আগে বের করব বৈদ্যুতিক মিটারের জন্য, সেটা আসতেছে হচ্ছে 2200 ওয়াট। তার মানে বাতি লাগানো যাবে 2200 / 40। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 55টা বাতি নিরাপদে লাগানো যাবে। এরপরে আসি, পি টাইপ অর্ধপরিবাহী তৈরিতে নিচের কোন মৌলটা ভেজাল উপদ্রব্য হিসাবে ডোপিং করা হয়? তাইলে পি টাইপের জন্য কোন মানে অপদ্রব্য মেশানো হয়, কোন মৌলগুলা মেশানো হয়? পি টাইপের জন্য হচ্ছে গ্রুপ 13 এর যে মৌলগুলো আছে, গ্রুপ 13 এর যে মৌলগুলো আছে সেগুলা মাথায় রাখবা। তো গ্রুপ 13 এর যে মৌলগুলো আছে সেগুলা কি বলতো, ছন্দটা দিয়েও মাথায় রাখতে পারো। বড় আলু গেল ইন্ডিয়ার, তাহলে বড়তে হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, আর এটা হচ্ছে থ্যালিয়াম। তার মানে পি টাইপ পরিবাহী গুলা তৈরিতে কি করা হয়, তাদের সাথে অপদ্রব্য হিসাবে গ্রুপ 13 এর মৌল মিশানো হয়। তাহলে গ্রুপ 13 এর মৌলগুলো আমরা কিভাবে মনে রাখবো, বড় আলু গেল ইন্ডিয়ার থালায়, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম। তাহলে কোনটা বলো, বোরন। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এগুলো মাথায় রেখো, এগুলো কিন্তু আসে পরীক্ষায়। আচ্ছা, তারপরে আসি হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে কোন অপদ্রব্য মিশালে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়? এখানে কিন্তু শুধু পি টাইপেরটা মাথায় রাখলেও কিন্তু তুমি ওগুলা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই এন টাইপ। তাহলে পি টাইপের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। সো দেখো এখানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম তিনটাই আছে, বাকি আছে কি আর্সেনিক। সো আর্সেনিকটাই কিন্তু এন টাইপের সাথে মিশানো হয়। অথবা কেউ চাইলে মনে রাখতে পারো এন টাইপের জন্য হচ্ছে
এন টাইপের সাথে অপদ্রব্য হিসাবে গ্রুপ 15 এর মৌলগুলা মিশানো হয়। ওই যে 9 পাশ আন্টি 20 খেলো, তাহলে এইখানে নাইট্রোজেন, পিতে হচ্ছে ফসফরাস, এএসতে হচ্ছে আর্সেনিক, আন্টিতে এন্টিমনি, আর বিতে 20তে হচ্ছে বিসমাথ। তাহলে এন টাইপের জন্য হচ্ছে গ্রুপ 15 এর যে মৌলগুলো আছে এদেরকে হচ্ছে অপদ্রব্য হিসাবে মিশানো হয়। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপ অর্ধপরিবাহীর আধান পরিবাহী কোনটা? পি টাইপ পরিবাহীর অর্ধপরিবাহীর আধান সাধারণ তাপমাত্রায় কিন্তু দুইটাই হচ্ছে আধান পরিবাহী থাকে, হোল এবং ইলেকট্রন। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে দুইটাই কিন্তু অ্যান্সার, হোল এবং ইলেকট্রন। বাট মুখ্য চার্জ বাহক যদি তোমাকে বলে, তাহলে আমরা পি টাইপের ক্ষেত্রে মুখ্য চার্জ বাহককে জানি, পি টাইপের জন্য মুখ্য হচ্ছে হোল, পি টাইপের জন্য মুখ্য হচ্ছে হোল, আর গৌণ সেটা হচ্ছে কি বলো? ইলেকট্রন। পি টাইপের ক্ষেত্রে মুখ্য চার্জ বাহক হচ্ছে হোল আর গৌণ চার্জ বাহক হচ্ছে ইলেকট্রন। এন টাইপের ক্ষেত্রে এটা উল্টা। একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফাটা দেওয়া আছে বা প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক দেওয়া আছে, তোমাকে বিটা বের করতে বলছে বা প্রবাহ লাভ বের করতে বলছে। তাহলে আলফা দেওয়া থাকলে বিটাটা আমরা কিভাবে বের করব? ফর্মুলা থেকে আমরা কি জানি? বিটা ইকুয়াল আলফা বাই 1 মাইনাস আলফা। তাহলে আলফা কত দেওয়া আছে? 0.98, 1 মাইনাস 0.98, সো 0.98 ডিভাইডেড বাই 0.02, তার মানে 98/2। তাহলে এটার অ্যান্সার কত? 49। এটার অ্যান্সার আমরা কত পাচ্ছি? 49। বিটা ইকুয়াল হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা, আর আলফা ইকুয়াল হচ্ছে বিটা বাই 1 প্লাস বিটা। সো একটা দেওয়া থাকলে আরেকটা বের করতে পারবো। আলফা দেওয়া থাকলে বিটা বের করতে পারবো, আবার যদি বিটা দেওয়া থাকে সেক্ষেত্রে আলফা বের করতে পারবো। আলফা ইকুয়াল বিটা বাই 1 প্লাস বিটা, 1 প্লাস বিটা, আর বিটার জন্য এখানে কিন্তু 1 মাইনাস আলফা। যে কোনো একটা মনে রাখো, অথবা তুমি এখান থেকে মডিফাই করেও বের করতে পারো। সো ঝামেলা হইলে মনে রাখার দরকার নাই, আর যদি তোমার মনে থাকে সেক্ষেত্রে তুমি দুইটাই মাথায় রাখতে পারো। আচ্ছা, একটা ট্রানজিস্টরের নিঃসারক প্রবাহের মান 25 মিলি অ্যাম্পিয়ার এবং ভূমি প্রবাহের মান 7 মিলি অ্যাম্পিয়ার হলে সংগ্রাহক প্রবাহের মান কত? সো সংগ্রাহক প্রবাহ আমরা জানি ফর্মুলা, সেটা হচ্ছে আইই ইকুয়াল হচ্ছে আইবি প্লাস আইসি। তার মানে নিঃসারক প্রবাহ ইকুয়াল হচ্ছে পিঠ প্রবাহ প্লাস সংগ্রাহক প্রবাহ। তার মানে তোমাকে বের করতে হচ্ছে সংগ্রাহক প্রবাহের মান, তার মানে আইই মাইনাস আইবি ইকুয়াল হচ্ছে আইসি। সো আইই দেওয়া আছে হচ্ছে 25 মিলি অ্যাম্পিয়ার, আইবি দেওয়া আছে 7 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 25 মাইনাস 7, 18 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে সংগ্রাহক প্রবাহের মান। খুবই সহজ না? এই সহজ ম্যাথগুলাই আসবে ইনশাল্লাহ। সো এরপরের কোশ্চেনে যাই আমরা। নিচের কোন বিবৃতিটা একটা 2 ইনপুট বিশিষ্ট এক্সর গেটের জন্য সত্য? আচ্ছা, আনিস অ্যান্সার দিয়েছে 37 এর এ, 36 এর ডি, 35 এর এম। বাকিরা কোথায় বলো তো? বাকিদের এই অবস্থা কেন? সো এক্সর গেটের জন্য আমরা এটা মনে রাখবো, এক্সরের জন্য হচ্ছে যদি দুইটা আউটপুট ভিন্ন হয়, আউটপুট যদি দুইটাই ভিন্ন হয় সেক্ষেত্রে, সরি, ইনপুট যদি দুইটাই ভিন্ন হয়, ইনপুট যদি ভিন্ন হয় সেই ক্ষেত্রে আউটপুট হচ্ছে 1, সেই ক্ষেত্রে আউটপুট হচ্ছে 1। দুইটা ইনপুটই যদি ভিন্ন হয় তাহলে আউটপুট হচ্ছে 1। ভিন্ন বলতে কি বোঝাচ্ছি? একটা 0 আরেকটা হচ্ছে 1, একটা 0 আরেকটা হচ্ছে 1। সো ভিন্ন আউটপুট হইলে, ভিন্ন ইনপুট হইলে আউটপুটটা হচ্ছে 1। এখন এক্সরের পাশাপাশি এক্স নটটাও মনে রাখতে পারো। এক্স নর কি? এক্সরের উল্টা। তাইলে এইখানে যদি ভিন্ন আউটপুট, ভিন্ন ইনপুট হলে আউটপুট 1 পাই, তাহলে উল্টাটার জন্য কি হবে? সেম বা একই ইনপুট হইলে আউটপুট 1 পাবো। সো একটার মাধ্যমে কিন্তু তুমি দুইটাই মাথায় রাখতে পারো, এক্সর আর এক্সনর উল্টা। সো এক্সরের ক্ষেত্রে আমরা দুইটা ইনপুট যদি ভিন্ন হয় আউটপুট 1 পাই, এক্সনরের ক্ষেত্রে তাহলে ইনপুট যদি দুইটা একই হয় তাহলে আউটপুটটা 1 পাবো। সো এটার অ্যান্সার কি? এক্সর গেটের জন্য জানতে চাচ্ছে, তার মানে ইনপুট ভিন্ন হলে আউটপুট 1।
একটা বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 9.8 ms ইনভার্স 1 বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে। এবং প্রাস আর গতিবিদ্যা আমি ন্যাশনালি কোশ্চেন ব্যাংক দেখলাম বিগত বছর 13, 14, 14, 15 ওই টাইমে আসলে হিউজ আসতো। সো আর ফিনজাহান্না তানিশ অ্যান্সার দিয়েছে 39 এর ভি। সো প্রাসের জিনিসগুলো তোমরা হচ্ছে একটু ভালোভাবে দেখে যাও। প্রাসের ক্ষেত্রে জাস্ট ফর্মুলাগুলো তো মনে রাখলেই হয়। আমরা একটু দেখি আনুভূমিক পাল্লা, এটা হচ্ছে ভি নট স্কয়ার সাইন 2 থিটা বাই জি। তারপরে আসি হচ্ছে উড্ডয়ন কাল, সেটা হচ্ছে 2v0 সাইন থিটা বাই জি। সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স, এটা হচ্ছে v0 স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এই তিনটা ফর্মুলা। এবং আর এর ক্ষেত্রে আর ম্যাক্সটা আমরা কখন পাবো, এটা গত বছর মোস্ট প্রবাবলি আসছিল। আর এর ক্ষেত্রে আর ম্যাক্স আমরা কখন পাবো, থিটার মানটা যদি হয় হচ্ছে 45, থিটার মান যদি 45 হয় তাহলে সাইন 2 ইন্টু 45, 2 ইন্টু 45 হচ্ছে 90, সাইন 90 মান হচ্ছে 1। তার মানে আর ম্যাক্স এর জন্য কি হবে, থিটার মানটা হচ্ছে 45 ডিগ্রি লাগবে। আচ্ছা, আর দুইটা যদি তোমার হচ্ছে আনুভূমিক মানে একই আদিবেগ থাকে সেক্ষেত্রে আনুভূমিক পাল্লা সেম হবে। একই আদিবেগ ইউ যদি সেম থাকে তাহলে আনুভূমিক পাল্লা যদি সেম হইতে হয় আর সেম হবে দুইটা কোণের জন্য, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে 90 মাইনাস থিটা। দুইটা কোণের জন্য আদিবেগটা যদি সেম থাকে তাইলে এই যে থিটা আর 90 মাইনাস থিটা এই দুইটা কোণের জন্যই কিন্তু আনুভূমিক পাল্লাটা সেম হবে। আর আরেকটা জিনিস দেখবো লাস্ট, সেটা হচ্ছে এই দুইটার সম্পর্ক আর আর এইচ এর মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল 4h বাই r। আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল 4h বাই r। এটা তোমরা ম্যাথের গতিবিদ্যাতেও পাবা। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এখন আসে আমাদের যে এই কোশ্চেনটাতে কি বলছে, আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 9.8 ms ইনভার্স 1 বেগে যদি নিক্ষেপ করা হয় তাহলে কত দূরে গিয়ে পড়বে। তার মানে কি বের করতে বলছে বলো তো, আনুভূমিক পাল্লা সেটা হচ্ছে v0 স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তার মানে দেখো 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 2 ইন্টু 45 ডিগ্রি হচ্ছে 90, সাইন 90 এর মান হচ্ছে 1, তার মানে থাকতেছে কিন্তু v0 স্কয়ার বাই জি। তাহলে v0 স্কয়ার কত, 9.8 ms ইনভার্স 1 বেগে, তার মানে 9.8 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 9.8, কাটাকাটি করলে থাকতেছে শুধু 9.8। তাহলে কত দূরে গিয়ে পড়বে, 9.8 মিটার। এরপরে আসি দুইটা শব্দের কম্পাঙ্কের অনুপাত দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা কত। আচ্ছা, সো আমরা তরঙ্গ চ্যাপ্টারটা একটু দেখবো ছোট করে। ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা, বেগ হচ্ছে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তাইলে দেখো তো কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কি, কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কিন্তু ব্যস্তানুপাতিক। এক পাশে নিয়ে আসি আমি, দেখো এফ ইকুয়াল কি লেখা যাবে, ভি বাই ল্যামডা। তার মানে এফ এর সাথে ল্যামডার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। সো যদি কম্পাঙ্কের অনুপাত 5:6 হয়, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত ব্যস্তানুপাতিক উল্টায় যাবে, তাহলে 6:5। এটার অ্যান্সারটা কি হবে, 6:5। একটা শব্দ তরঙ্গ যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তাহলে কি কি পরিবর্তিত হবে। মাধ্যম যদি চেঞ্জ করে তরঙ্গটা তাহলে কি কি চেঞ্জ হবে, চেঞ্জ হবে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য আর বেগ, ল্যামডা আর ভি চেঞ্জ হবে। যদি উৎস চেঞ্জ হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র কম্পাঙ্ক পরিবর্তিত হবে, কম্পাঙ্কটা চেঞ্জ হবে। উৎস চেঞ্জ হইলে কম্পাঙ্ক চেঞ্জ হবে। আর যদি শুধু মাধ্যম চেঞ্জ হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আর হচ্ছে বেগটা চেঞ্জ হবে। তার মানে এটার আনসার কোনটা, তরঙ্গ দৈর্ঘ্য আর হচ্ছে বেগ। আচ্ছা, আর আরো একটা প্রশ্ন আসে সেটা, আচ্ছা দেখি থাকার কথা এটা আমাদের ইয়েতে। এটাতে দেখো কি বলছে, y ইকুয়াল 2 sin 3140t মাইনাস x এই তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে এটাকে আমরা হচ্ছে y ইকুয়াল a sin ওমেগা t মাইনাস x। তার মানে ওমেগার মানটা পাচ্ছি কত, ওমেগা হচ্ছে 3140। ওমেগা ইকুয়াল আবার আমরা কি জানি বলো,
2πf, তার মানে f এর মানটা কত আসবে 3140 ডিভাইডেড বাই 2 পাই, পাই এর মান হচ্ছে 3.14। সো দেখো এখান থেকে পয়েন্ট উঠাই দেই, তার মানে 100, তাহলে 314 10, 1000 বাই হচ্ছে 2, তার মানে কত আসবে 500 হার্জ, 500 হার্জ। সো এটা তোমরা এই জিনিসটা জাস্ট মাথায় রাখো, y ইকুয়াল a sin ওমেগা t মাইনাস x, ওমেগা ইকুয়াল হচ্ছে 3140। সো ওমেগা থেকে আবার আমরা কি জানি 2πf, তরঙ্গের কম্পাঙ্ক চাইছে, কিন্তু এখানে কৌণিক কম্পাঙ্কটা চায় নাই, মানে ওমেগা চায় নাই, তোমার কাছে কি চাইছে বলতো f চাইছে, তাহলে এফটা আমরা কত পাচ্ছি 500 হার্জ। এবং দেখেও বোঝা যাচ্ছে, দেখো এককগুলা কিন্তু হার্জে দেওয়া আছে, কৌণিক কম্পাঙ্কের একক তো হার্জ না, তাই না? তাহলে এফটাই কিন্তু হার্জ বা পার সেকেন্ড, তার মানে দেখেও একক দেখেও বোঝা যাচ্ছে যে এটা আমাকে এফ বের করতে বলছে। ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হবে। 25% মানে কি 25/100, যেটাকে করলে কত আসবে 1/4। সো ভূপৃষ্ঠ থেকে h কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ এর মানটা যদি ভূপৃষ্ঠের মানের 1/n অংশ হয়, সেটার ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে, সেটা কি h ইকুয়াল √n - 1 ইন্টু r। তাহলে n এর মানটা আমার এখানে কত 1/n ইকুয়াল 1/4 যদি ধরি, n এর মানটা আসতেছে 4, তার মানে √4 - 1 ইন্টু r। তাহলে √4 হচ্ছে 2, 2 - 1 হচ্ছে 1, 1 ইন্টু r কত r, তাহলে r কত দেওয়া আছে 6400 কিলোমিটার, তার মানে এটার অ্যান্সার কোনটা 6400 কিলোমিটার। পৃথিবীর কেন্দ্র থেকে কোনো বিন্দুর দূরত্ব যদি x হয়, অভিকর্ষজ ত্বরণ g এর মান নিচের কোন সম্পর্কটা সঠিক? আচ্ছা, সো দেখো আমরা ভূপৃষ্ঠ থেকে যত গভীরতায় যাই সেটার ক্ষেত্রে ফর্মুলা আমরা কি জানি, জিডি হচ্ছে 4/3 পাই রো জি ইন্টু হচ্ছে কেন্দ্র থেকে গভীরতাটা, এটা কেন্দ্র থেকে দূরত্বটা। সো এখানে আর আচ্ছা আমি এখানে এক্সই বসাই, এই এক্সটা কিন্তু হচ্ছে কেন্দ্র থেকে গভীরতা, এক্সটা কি বলতো কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব বলি। ধরো আমি বললাম যে পৃষ্ঠ থেকে গভীরতাটা হচ্ছে ডি, তাহলে কেন্দ্র থেকে সেটা কত, পুরাটা তো হচ্ছে আর, কেন্দ্র থেকে দূরত্বটা কত সেটা হচ্ছে আর মাইনাস ডি, এটাকেই বলে হচ্ছে এক্স। তাহলে এই এক্সটা কিন্তু কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে দেখো তো এই যে ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণের সাথে এই কেন্দ্র থেকে দূরত্বের সম্পর্কটা কিন্তু সমানুপাতিক, তার মানে এটা জি এর সাথে সমানুপাতিক, জি ইজ প্রপোর্শনেট টু এক্স। আর এখন যদি আমি বলি যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় ধরো এইচ উচ্চতায়, সেই ক্ষেত্রে জিএইচটা কত আমরা জানি, সেটা হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এখানে এইচ এর সাথে দেখো তো এই আর প্লাস এইচ এর সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো গভীরতার বেলায় দূরত্বটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, আর তোমার হচ্ছে উচ্চতার বেলায় এটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরু বিন্দুতে কোনো বস্তুর ভর কি হবে? কোনো বস্তুর ভরের তো কোনো চেঞ্জ হবে না, তাই না? ভর কিন্তু আগের মতোই থাকবে। যদি বলতো ওজন, ওজনের ক্ষেত্রে কিন্তু মেরু বিন্দুতে ওজনের কোনো চেঞ্জ নাই, কারণ আমরা কি জানি বলতো, জি ল্যামডা ইকুয়াল কি জানি, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, আর মেরু বিন্দুর জন্য ল্যামডাটা হচ্ছে 90, তাই না? ল্যামডা হচ্ছে কত 90, তাহলে cos 90 এর মান হচ্ছে 0, তার মানে পুরাটা 0 হয়ে যায়, থাকতেছে হচ্ছে কি জি। সো পৃথিবীর ঘূর্ণন থেমে গেলেও মেরু বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি, আর যদি পৃথিবীর ঘূর্ণন থাকে তারপরেও কিন্তু জি। সো পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে মেরু বিন্দুতে তার ওজনটা আগের মতোই কিন্তু থাকবে, কারণ অভিকর্ষজ ত্বরণের চেঞ্জ হচ্ছে না। বাট বিষুব অঞ্চলে কিন্তু জিটা বেড়ে যাবে, বিষুব অঞ্চলে কিন্তু জিটা বেড়ে যাবে যদি পৃথিবীর ঘূর্ণন থেমে যায়। আচ্ছা, কোন অক্ষাংশে জি এর মানটা সর্বাধিক? তাহলে কোন অক্ষাংশে জি এর মানটা সর্বাধিক? মেরু বিন্দুতে জি এর মানটা হচ্ছে সর্বাধিক, বা 90 ডিগ্রি অক্ষাংশে। 90 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটা কত বলতো 9.83,
আর এই 0 ডিগ্রি কার জন্য? বিষুব অঞ্চলের জন্য। বিষুব অঞ্চলের সবচেয়ে কম সেটা হচ্ছে 9.78, 9.78। সো জি এর মান সর্বাধিক হচ্ছে 90 ডিগ্রিতে, জি এর মান সর্বনিম্ন হচ্ছে 0 ডিগ্রিতে। ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে যখন এম এর মানটা কি হবে? তাহলে লম্বের ক্ষেত্রে আমরা কি জানি? ডট গুণফলটা হচ্ছে 0। সো ডট গুণফলটা বের করে ফেলো এখান থেকে। 2 ইন্টু -4 কত? -8 প্লাস 3m -4 ইকুয়াল হচ্ছে 0। সো 3m ইকুয়াল আসতেছে হচ্ছে 12, m এর মান আসবে কত বলো তো? 4। m এর মান আসবে কত? 4। দুইটা সমমানের ভেক্টর যদি একটা বিন্দুতে ক্রিয়াশীল থাকে, এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের মানের সমান, সেক্ষেত্রে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত হবে? এটা আমরা সবাই জানি যে লব্ধির মান যদি যে কোনো একটা ভেক্টর মানে পি কিউ আর সবই সমান আলটিমেটলি, তো তাদের ক্ষেত্রে মধ্যবর্তী কোণটা কত? 120। মধ্যবর্তী কোণটা কত বলতো? 120। 5 নিউটন আর 10 নিউটন মানের দুইটা বল একটা কণার উপর আরোপিত হচ্ছে, কোন বলটা কণাটির উপর লব্ধি বল হইতে পারবে না? তাহলে লব্ধি বল হতে পারবে, আমরা কি জানি? আর ম্যাক্সিমাম বা লব্ধি বলের ম্যাক্সিমাম মানটা হবে হচ্ছে সিম্পলি দুইটা ভেক্টরের যোগফল, তার মানে 10 প্লাস 5 15। আর মিনিমাম কত হবে? তাদের বিয়োগফল। আর মিনিমামটা হবে হচ্ছে 10 মাইনাস 5, তার মানে হচ্ছে 5। যে কোনো লব্ধি অবশ্যই এদের মধ্যে থাকতে হবে, যে কোনো লব্ধি আর মিনিমামের থেকে বড় আর আর ম্যাক্সিমামের থেকে ছোট। তাহলে আমরা এখান থেকে বের করে ফেলি 15 আর 5 এর ভিতরে কে আছে, তারা কিন্তু লব্ধি হতে পারবে। যারা এদের এই রেঞ্জের মধ্যে থাকবে না তারাই লব্ধি হতে পারবে না। তাহলে দেখো 20 কিন্তু আমার ম্যাক্সিমাম মানের থেকেও বড়, তার মানে এটা কিন্তু লব্ধি হতে পারবে না। ম্যাক্সিমামই 15, 15 থেকেও বড়, তাহলে এটা কিন্তু লব্ধি হতে পারবে না। আবার ধরো মিনিমাম যেটা সেটার থেকেও ছোট, সেটাও কিন্তু লব্ধি হতে পারবে না। আচ্ছা, এখন আমরা হচ্ছে ম্যাথের কিছু ম্যাথ দেখব। ফার্স্টে শুরু করব হচ্ছে 50D। হ্যাঁ, সো বহুপদী দিয়ে শুরু করি। এখন দেখো বলছে যে 4x² + 5x + k = 0, মূলদ্বয়ের একটা অপরটার বিপরীত। এখানে বিপরীত বলতে তোমাকে বোঝাচ্ছে হচ্ছে গৌণিক বিপরীত। গৌণিক বিপরীত তার মানে একটা যদি হয় আলফা আর একটা হবে হচ্ছে 1/α। সো এটার জন্য আমরা কি জানি? a ইকুয়াল হচ্ছে c, তার মানে এই যে এটার কি ax² + bx + c = 0, এটা যদি আমার সমীকরণটা হয় এবং একটা মূল আরেকটার বিপরীত হয়, তাহলে আমরা কি বলতে পারবো? c ইকুয়াল হচ্ছে a, তার মানে k এর মানটা আসতেছে কত? 4। দেখেই কিন্তু বলে দেওয়া যাচ্ছে k এর মান আসবে কত বলতো? 4। k এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব আর সমান হবে? সো বাস্তব আর সমানের জন্য আমরা কি জানি? যে আমাদের যে নিশ্চয়ক, সেই নিশ্চয়কের মানটা কত হবে? 0। বাস্তব আর সমান, সমান যদি বলে তাহলে নিশ্চয়কের মানটা হচ্ছে 0। তাহলে নিশ্চয়কটা এখান থেকে বের করে ফেলি। p² - 4ac ইকুয়াল হচ্ছে 0। 25 - 4 × 1 × k, তাহলে 25 ইকুয়াল হচ্ছে 4k। k এর মান আসতেছে কত বলো? 25/4। k এর মানটা আসবে হচ্ছে 25/4। তাহলে বাস্তব আর সমান, বাস্তব বললে শুধু বাস্তব আর অসমান যদি বলে, এই এগুলো একটু মাথায় রাখবা, নিশ্চয়ক থেকে ম্যাথ আসে বেশিরভাগ। বাস্তব ও অসমান বলে d > 0, বাস্তব আর সমান যদি বলে সেক্ষেত্রে d ইকুয়াল হচ্ছে 0, আর যদি অবাস্তব বলে সেক্ষেত্রে d < 0। অবাস্তব অথবা জটিল মূল পাবো আমরা কখন? d যদি < 0 হয়। x² - 5x + 5, এটা ন্যূনতম মানটা কত? তাহলে ন্যূনতম মানটা কত হবে? এখানে ন্যূনতম মানটা হবে c - b²/4a। ন্যূনতম বলক মানে সর্বোচ্চ বা সর্বনিম্ন বলক, ফর্মুলা কিন্তু এটাই, সেটা হচ্ছে c - b²/4a। তাহলে c দেখো, c কত এখানে? 5 - b²,
বি এর মানটা হচ্ছে -3, -3 কে স্কোয়ার করলে হচ্ছে 9/4a, এর মান হচ্ছে 1, তার মানে 4। সো কত পাচ্ছি 20 মাইনাস 9, তার মানে 11। তাহলে এটার অ্যান্সারটা কত 11/4। তার মানে সর্বোচ্চ বলুক আর সর্বনিম্ন বলুক আমাদের ফর্মুলা কিন্তু c-b²/4a। আর সর্বোচ্চ মান আসলে সর্বনিম্ন মান দেখো এই যে এক্স স্কোয়ারের যে সহগ এটা হচ্ছে পজিটিভ, এটা যদি পজিটিভ হয় এখান থেকে আমরা অবশ্যই সর্বনিম্ন মান পাবো। আর এক্স স্কোয়ারের সহগটা যদি নেগেটিভ হইতো তো এখান থেকে আমরা হচ্ছে সর্বোচ্চ মানটা পাইতাম। সর্বোচ্চ বলুক আর সর্বনিম্ন বলুক দুইটার জন্যই আমার ফর্মুলা এটাই। আর যদি বলে যে এক্স এর কোন মানের জন্য এখানে সর্বনিম্ন মান পাওয়া যাবে, ওইটা হচ্ছে ওই ফর্মুলাটা হচ্ছে এক্স ইকুয়াল হবে -b/2a। এই মানটার জন্য এই ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যাবে এক্স ইকুয়াল -b/2a। সো দুইটা জিনিস আমি বলে দিলাম, ন্যূনতম মান বললে c-b²/4a, আর এক্স এর কোন মানের জন্য ন্যূনতম মান পাওয়া যাবে ওইটা বললে -b/2a। আচ্ছা, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে যার একঘাত তার সহগ। তাহলে y² তার মানে y দ্বিঘাত, তাহলে একঘাত কে x, x এর সহগ কত 4, তাহলে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে বলো 4। পরাবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক, শীর্ষ যদি আমাদেরকে বের করতে বলে পরাবৃত্তের, সেক্ষেত্রে আমরা কি করব যার দ্বিঘাত তার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে এটা সাপেক্ষে যদি করি দেখো y² -4y -4x + 8, তার মানে 2y - 4 = 0। তাহলে y ইকুয়াল আমরা কত পাচ্ছি 2, তার মানে y এর মানটা পাচ্ছি হচ্ছে 2। এখন এটা যদি এখানে বসাই তাহলে কিন্তু এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করতে পারবো। সো করে ফেলি, চলো y² -4y + 8 ইকুয়াল হচ্ছে 4x, 2 স্কয়ার হচ্ছে 4, 4 - 8 + 8, -8 কাটা 4x = 4, তার মানে x এর মান আসতেছে কত বলো 1, x এর মান আসতেছে 1। সো x1 আর y হচ্ছে 2, x1 y হচ্ছে 2। তার মানে পরাবৃত্তের শীর্ষ বের করতে বললে যার দ্বিঘাত থাকবে তার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব আমরা। এখন আসি x² = 16y, এই পরাবৃত্তের উপস্থিত পি বিন্দুর ভুজ দেওয়া আছে, পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। আচ্ছা, তাহলে উপকেন্দ্রিক দূরত্ব y² = 4x এর জন্য উপকেন্দ্রিক দূরত্ব আমরা জানি x + a, আর x² = 4y এর জন্য উপকেন্দ্রিক দূরত্বটা হচ্ছে y + a। তার মানে ওই বিন্দুর ভুজটা আমাকে দেওয়া আছে, বাট আমার লাগবে কি, যেহেতু এই যে এটা দেখো x² = 4y এই আকারের, তার মানে আমার কিন্তু লাগবে হচ্ছে yটা। সো বের করে ফেলো এখান থেকে যে ভুজটা হচ্ছে 16² = 16y, তার মানে y ইকুয়াল হচ্ছে 16। সো 16 + a কত, এখান থেকে দেখা যাচ্ছে যে 4 × 4 × y, তার মানে এর মানটা হচ্ছে 4। তাহলে 16 + 4 আমরা কত পাচ্ছি 20, তার মানে পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্বটা হচ্ছে 20। আচ্ছা, একটু কমেন্টটা দেখি, শুধু আচ্ছা আরেকজনকে দেখতে পাচ্ছি তানজিল আহমেদ সিয়াম, বাকিদের কি অবস্থা বলতো। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে হবে আমাকে। তাহলে উপবৃত্তের উৎকেন্দ্রিকতার ফর্মুলা আমরা কি জানি বলো, এটাও কিন্তু জাস্ট ফর্মুলা জানলেই তুমি ম্যাথ করে ফেলতে পারবা। 1 - ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, এখানে ছোটকে দেখে বোঝা যাচ্ছে বি হচ্ছে ছোট, তাইলে b² / a², b² হচ্ছে 4, a² হচ্ছে 5, তার মানে এখান থেকে আমি কত পাবো 1/5। তাহলে 1/√5, উৎকেন্দ্রিকতা কি আসবে 1/√5। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে এটা। আর অধিবৃত্তের ক্ষেত্রে এখানে জাস্ট কি আসবে, মাইনাসের জায়গায় প্লাস চলে আসবে, √1 + ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। অধিবৃত্তের ক্ষেত্রে নর্মালি যে সামনে থাকে তাকে আমরা বড় ধরি, আর উপবৃত্তের ক্ষেত্রে চেক করে বের করি যে কে ছোট কে বড়। আচ্ছা,
এক্স স্কোয়ার ইকুয়াল 2y, এই কণিকের উৎকেন্দ্রিকতা কত? এটা দেখেই বোঝা যাচ্ছে না যে এটা কি আসলে, বলতো? এটা কিন্তু হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা আমরা কত জানি? পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1। সো এটার অ্যান্সার কোনটা বলো? এটার অ্যান্সার হচ্ছে 1। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1। এরপরে আসি, ওমেগা কিউবের মান 1, আর আমরা হচ্ছে কি জানি ওমেগা সম্পর্কে? আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0, এবং এটা দিয়েই আমরা এই ম্যাথটা করব। তাহলে 1 প্লাস ওমেগা ইকুয়াল কি লেখা যায়? মাইনাস ওমেগা স্কোয়ার, তার মানে মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই দুইটা। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কি? -1, তার মানে -1, তাহলে এখান থেকে পাচ্ছি কত? -2। ওমেগা স্কোয়ার প্লাস 1, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল কি লেখা যাবে? -ওমেগা, তাহলে -2 ওমেগা। তার মানে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সো আলটিমেটলি এখানে আসতেছে মাইনাস। ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কিউব, আর 2 ইন্টু 2 হচ্ছে 4, 4 ইন্টু 2 হচ্ছে 8, তার মানে -8। ওমেগা কিউবের মান তো 1, সো এটার অ্যান্সার আমরা পাচ্ছি কত? -8। তারপরে আসি হচ্ছে, তোমাকে একটা জটিল সংখ্যা দেওয়া আছে, এখানে বলছে যে এটাকে তুমি সাধারণ আকারে প্রকাশ করবা ফার্স্টে, পি প্লাস কিউ ওয়াই। এখানে পি কিউটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে কিউটা কত? তার মানে আমাকে কি বলছে? কিউ এর মানটা বের করতে। তাহলে দেখো, এটাকে তোমরা হচ্ছে যেভাবে করো, যে অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করে তারপরে করো। আমরা এখানে একটু শর্টকাটে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে 2 + 3i ডিভাইডেড বাই 2 - i। বাস্তব অংশ অবাস্তব অংশ দুইটার ক্ষেত্রে নিচে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবে। নিচে যেটা থাকবে দেখো 2 স্কয়ার, তার মানে হচ্ছে 4 প্লাস -1 তার স্কয়ার, তাহলে 1। দুইটার ক্ষেত্রেই কত থাকতেছে নিচে? 5, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন বাস্তব অংশের ক্ষেত্রে জাস্ট উপরে নিচে গুণ করে যোগ করে দেব। তাহলে 2 × 2 হচ্ছে 4 প্লাস 3 × -1, তার মানে কত? -1। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে এটা কত পাচ্ছি বলো? 3/5। অবাস্তব অংশের ক্ষেত্রে আসি। অবাস্তব অংশের ক্ষেত্রে দেখো আমরা একটু উল্টা করে করব। অবাস্তব অংশের বেলায় কিন্তু উল্টা করে করব। এই যে 3 × 2, তার মানে কত? 6 মাইনাস 2 × -1, 2 × কত? -1, তাহলে -1। সরি, 2 × -1 তো -2, হ্যাঁ, -2, তার মানে 6 - -2, তাহলে 8/5। সো এটার অ্যান্সার আমরা কত পাচ্ছি? যেহেতু আমাকে বলছে অবাস্তব অংশটা কত সেটা বের করতে, বা কিউ এর মানটা বের করতে, তার মানে সেটা আসতেছে কত? 8/5। √i প্লাস √i, এটা একদম মুখস্থ মান, সেটা হচ্ছে √2। সেটা হচ্ছে কত বলতো? √2। √i প্লাস √-i, এটা হচ্ছে √2। আচ্ছা, 0 - 1 বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল, এই রেখার সমীকরণ কত? তাহলে এটা আমরা কিভাবে বের করব? আমরা তো জানি সমান্তরালের ক্ষেত্রে কিন্তু এক্স আর ওয়াইটার সহগটা চেঞ্জ হয় না। তাহলে 2x + 3y থাকবে ইকুয়াল, এখানে তোমরা প্লাস কে দিয়ে প্রথম পরে এখানে বসাই তোমরা হচ্ছে ভ্যালুটা বের করো, বাট আমরা ওগুলো করবো না, এখানে ডিরেক্টলি বসাই দিব। দেখো কোন বিন্দু বলছে? 0 - 1, তাহলে 2 × 0 প্লাস 3 × -1, তার মানে 2 0 - 3। সো আলটিমেটলি আমি পাচ্ছি কত? -3, তার মানে -3টা এখানে বসাই দেব। তাহলে এটার অ্যান্সার কত আসবে? 2x + 3y + 3 ইকুয়াল হচ্ছে 0। সো আমরা সমান্তরাল রেখার সমীকরণ পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। 1 - √3, এই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? তাহলে এটা আমরা কিভাবে বের করব বলো তো? আফরিন জান্নাত আনিশ অ্যান্সার দিয়েছে 61 এর ডি, 62 এর এ। 63 তে আসি। দেখো 1 - √3, এটা কোন কোয়াড্রেন্টে? এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, কোন কোয়াড্রেন্টে বলতো?
ফোর্থ কোয়াড্রেন্টে না, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে একটু খেয়াল করো কোন মানটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের। প্রথমে হচ্ছে পোলার স্থানাঙ্ক, এটা তো ফার্স্টেই বাদ, তাই না, -2 2π/3। সো বাকি থাকতেছে কি বলতো, কারণ হচ্ছে কি পোলার স্থানাঙ্কে আর তো কখনো ঋণাত্মক হবে না, আর কি হবে সব সময় পজিটিভ হবে। আচ্ছা, আর সব সময় কি হবে প্লাস হবে। সো এটা অনুযায়ী আমরা এটা বাদ দিয়ে দিতে পারতেছি। এখন তাইলে আমরা ফোর্থ কোয়াড্রেন্টের কোনগুলা, তোমরা চাইলে ওটা ওইভাবে বের করতে পারো। একটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা দুইটা জানি, একটা হচ্ছে -tan ইনভার্স y/x, আর আরেকটা কি বলতো 2π। পুরাটা একবার ঘুরে আসবা, তারপরে আবার ব্যাক আসবা, তার মানে 2π -tan ইনভার্স y/x। তাহলে দেখো ফোর্থ কোয়াড্রেন্টের জন্য দুইটা কোণ পাবো, -tan ইনভার্স y/x, এটা কিন্তু অপশনে নাই, কারণ -tan ইনভার্স y/x তাহলে -π/3 পাওয়ার কথা আমার, তাই না, এটা নাই। তার মানে অবশ্যই আমার হচ্ছে 2π এর যেটা সেটা দিয়ে বের করতে হবে। তাহলে 2π মাইনাস কত π/3। সো আলটিমেটলি এটা কি আসতেছে দেখো 5π/3। তার মানে এটার অ্যান্সার কোনটা 2,5π/3। তো তোমার কিন্তু আলটিমেটলি দুইটাই জানা থাকা লাগবে। প্রথমটা দিয়ে আমরা দেখতেছি এটার অ্যান্সারটা আসতেছে না, -π/3 কোনো অপশনে নাই। সো আমার হচ্ছে নেক্সট যেটা আছে 2π -tan ইনভার্স y/x, এটা দিয়েও কিন্তু আমরা ফোর্থ কোয়াড্রেন্টের থিটাটা বের করি। তাহলে সেটা দিয়ে করলাম, কত আসতেছে 2,5π/3। আচ্ছা, এটার উপরে লম্ব এবং এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে লম্বের ক্ষেত্রে আমরা কি জানি বলতো, সহগগুলা হচ্ছে ইন্টারচেঞ্জ হয়। তাহলে 7x 3y, আর মাঝখানের চিহ্নটাও কি হয় বলতো উল্টায় যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। সো এখানে প্লাস আছে যেহেতু আমারটার ক্ষেত্রে মাইনাস, ইকুয়াল 2,1 এখানে বসাই দেই। দেখো 7 × 2 কত 14 -3, তাহলে কত পাচ্ছি 11। তার মানে 7x - 3 - 11 ইকুয়াল হচ্ছে 0। এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো এত এত রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত এটা বের করতে বলছে। সো মধ্যবর্তী দূরত্ব যদি দুইটা রেখার মধ্যে বের করতে বলে, আমাদের ফার্স্ট কাজ হবে কি, আমরা চেক করব যে এরা কি সমান্তরাল সরল রেখা কিনা। একটু খেয়াল করো, x - 3y + 4 ইকুয়াল হচ্ছে 0, 2x - 6y + 3, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, দেখো আলটিমেটলি এটাই আসবে, x - 3y + 3/2 = 0। তাহলে x আর y এর সহগ সেম, তার মানে কি এরা হচ্ছে পরস্পর সমান্তরাল সরল রেখা। তাহলে পরস্পর সমান্তরাল সরল রেখার ক্ষেত্রে আমরা জানি মধ্যবর্তী দূরত্বটা কিভাবে বের করে, c1 - c2 ডিভাইডেড বাই √a² + b², অবশ্যই মডিউলাস যেহেতু দূরত্ব। তাহলে করে ফেলো 4 - 3/2 ডিভাইডেড বাই √a² + b², এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে -3, তার মানে 1² + 3², 1 + 9 10, তাহলে √10। এখন দেখো কি আসতেছে, 4 × 2 = 8, 8 - 3 হচ্ছে 5, 5/2, তাহলে দুইটা নিচে পাঠাই দেই, তার মানে 5/2 √10। তাহলে এটার অ্যান্সার কি আসতেছে 5/2 √10। তাহলে রেখার মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে বলে, আমরা চেক করব যে সমান্তরাল কিনা। সমান্তরাল হইলে c1 - c2 ডিভাইডেড বাই √a² + b², এবং দুইটাকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে সমান্তরাল, বাট তুমি কিন্তু দুইটাকে আলটিমেটলি সেম ফরম্যাটে নিয়ে নিতে হবে। যেমন আমি 2 দ্বারা ভাগ করে নিছি, না হলে তো তোমার a আর b দুইটার ক্ষেত্রে সেম হবে না, তাই না। সো এই জন্য আমরা হচ্ছে সেকেন্ড যেই রেখাটা আছে এটাকে কিন্তু 2 দ্বারা ভাগ করে তারপরে c1 - c2 ডিভাইডেড বাই √a² + b² এভাবে করছি। এখন আসি রেখার ঢাল বলছে, ঢাল বলছে হচ্ছে 1/3। তাহলে রেখার ঢাল 1/3 হলে এর মান, ঢাল কিভাবে বের করব, করে ফেলি, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তাহলে দেখো -2 - 3 দ্যাট মিন্স -5 ডিভাইডেড বাই 5a + 1 - a, তাহলে কি 4a + 1। এটা ইকুয়াল আমাকে কি বলে দিচ্ছে, ঢালটা বলছে 1/3, তার মানে 4a + 1 ইকুয়াল হচ্ছে -15, 4a ইকুয়াল হচ্ছে -16,
এ ইকুয়াল আসবে কত -4, তার মানে এর মানটা আমরা কত পাচ্ছি -4। খুবই সহজ না? রেখার ঢাল দেওয়া আছে, জাস্ট y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। চেষ্টা করব ইউটিউবে দেওয়ার। ইউটিউবে আসলে ক্লাস আপলোড হতে অনেক টাইম লাগে, ক্লাসটা বড় হলে ডিউরেশন। তারপরে চেষ্টা করব। রেখাদ্বয় পরস্পর যদি লম্ব হয়, পরস্পর লম্ব হওয়ার শর্ত কি বলো? আমরা কি জানি পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল 0। পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2। আর যদি বলে যে একই সরল রেখা, সেক্ষেত্রে শর্তটা হচ্ছে a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 ইকুয়াল c1 বাই c2। সো আমাদেরকে ফার্স্টে বলছে যে যেহেতু লম্ব বলছে, আমরা এই দুইটা নিয়ে আমাদের কাজ নাই, বাট আমি তোমাদের জানার জন্য বললাম। তার মানে দেখো 2 ইন্টু 3, সো কত 6 প্লাস কে ইন্টু -2, দ্যাট মিনস হচ্ছে -2k ইকুয়াল হচ্ছে 0। তার মানে কে এর মান আসতেছে কত 3। কে এর মান পাচ্ছি কত বলো তো 3। বিন্দুদ্বয় সংযোগ রেখাকে এক্স অক্ষটা কত অনুপাতে বিভক্ত করে? সো এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে যদি বলে, তাহলে আমরা কি নিব বলতো? তাহলে আমরা কিন্তু ওয়াই এর অনুপাতগুলা নিব, মানে ওয়াই এর স্থানাঙ্কের অনুপাতগুলা নিব। তাহলে -4 6 মডুলাস দিয়ে আমি জাস্ট হচ্ছে ভ্যালুটা নিতে চাচ্ছি। সো এইখানে দেখো কি আসতেছে 2:3। তার মানে যদি বলে যে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, তাহলে আমার ওয়াই এর স্থানাঙ্কের অনুপাত। আর যদি ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে বলে, তাহলে এক্স এর স্থানাঙ্কের অনুপাত। তার মানে হচ্ছে 2:3। এখানে আরো একটু ঝামেলা আছে, বাট ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসলে এত কিছু জানার দরকার নাই। অনেক সময় আসে যে রেখাটা এক্স অক্ষকে এত অনুপাতে তো বিভক্ত করে বলেই, বাট অন্তর্বিভক্ত করে না বহির্বিভক্ত। দেখো আমি এখানে মডুলাস দিয়ে দিছি আগে, যদি মডুলাস না দিতাম তাহলে কিন্তু এটা আলটিমেটলি কি আসতো, মাইনাস আসতেছিল না? মাইনাস আসার মানে হচ্ছে এরা পরস্পরকে অন্তর্বিভক্ত করে। আর যদি এখান থেকে প্লাস পাইতাম তাহলে বলতাম যে এরা হচ্ছে পরস্পরকে বহির্বিভক্ত করে। মাইনাস আসার মানে তারা হচ্ছে পরস্পর দুই দিকে, তাহলে অন্তর্বিভক্ত। আর যদি প্লাস আসতো তাহলে বলতাম যে পরস্পর বহির্বিভক্ত করে। বাট ন্যাশনালের জন্য এত জানার দরকার নেই, তোমাকে জাস্ট বলবে যে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, তাহলে জাস্ট হচ্ছে অনুপাতটা নিবা। আর ওয়াই অক্ষ বললে এক্স এর স্থানাঙ্কের অনুপাত। আচ্ছা, তারপর আমরা ত্রিকোণমিতিতে আসে। আমাদের আর বেশি ম্যাথ না, 10টার মতো আছে। তোমরা একটু যারা ক্লাস করতেছো একটু ধৈর্য ধরে থাকো। 1 মাইনাস tan 25 ডিগ্রি, 1 প্লাস tan 25 ডিগ্রি। 1 মানে হচ্ছে tan 45 মাইনাস tan 25 ডিভাইডেড বাই 1 প্লাস tan 45 ইন্টু tan 25। তাহলে দেখো tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b, এটা আসলে কিসের ফর্মুলাতে পড়ছে? tan a মাইনাস b। তাহলে 45 মাইনাস 25, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে tan 20। বাট অপশনের দিকে খেয়াল করো, tan 20 আসলে কোনো অপশনে নাই। সো tan 20 যেই কথা, cot 70 কিন্তু একই কথা। tan 20 যেই কথা, cot 70 কিন্তু একই কথা। ওই যে tan 90 মাইনাস 70, তার মানে আমরা কি জানি 90 সহগ হচ্ছে বিজোড়, তাহলে tan কি হয়ে যাবে cot, তার মানে এটা হচ্ছে cot 70। সো tan 20 যেই কথা, tan 20 কেই তো এভাবে লেখা যায় 90 মাইনাস 70। সো tan 20 যেই কথা, cot 70 কিন্তু একই কথা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। সো এটার ক্ষেত্রে দেখো, আমরা জিএসটি যখন আমি ক্লাস নিয়েছিলাম ম্যারাথন, সেক্ষেত্রে আমি বারবার বলতেছিলাম a প্লাস বি যদি হয় হচ্ছে π/4 বা 45 ডিগ্রি, এক্ষেত্রে আমরা দুইটা জিনিস লিখতে পারি। একটা হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan a tan b ইকুয়াল হচ্ছে 1। আর যদি কমন ইয়ে করে নেই, তাহলে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল লেখা যাবে হচ্ছে 2। এটা গেল হচ্ছে a প্লাস বি যদি π/4 হয়।
এখন a মাইনাস বি যদি পাই বাই 4 হয় সেটার ক্ষেত্রেও দুইটা লেখা যায়। সো সেটার জন্য আসে হচ্ছে tan a মাইনাস tan b মাইনাস tan a tan b ইকুয়াল হচ্ছে 1। আর আরেকটা যেটা সেটা হচ্ছে 1 প্লাস tan a ইন্টু 1 মাইনাস tan b ইকুয়াল হচ্ছে 2। সো a প্লাস বি পাই বাই 4 হলে এখানে দুইটা জিনিস আসবে, a মাইনাস বি পাই বাই 4 হলেও আমরা tan a মাইনাস tan b মাইনাস tan a tan b ইকুয়াল 1 লিখতে পারবো, 1 প্লাস tan a ইন্টু 1 মাইনাস tan b ইকুয়াল 2 লিখতে পারবো। একটু খেয়াল করো, এখানে a হচ্ছে 50, b হচ্ছে 5, তার মানে a মাইনাস b 50 মাইনাস 5 কিন্তু হচ্ছে 45। তাহলে আমাদের নিচের কেসটা হবে, তার মানে 1 প্লাস tan a 1 মাইনাস tan b 1 প্লাস tan a 1 মাইনাস tan b ইকুয়াল হচ্ছে 2। তাহলে এটার অ্যান্সারটা কোনটা? এটার অ্যান্সারটা হচ্ছে 2। আমি কিন্তু চারটাই লিখে দিলাম, পরীক্ষায় খুবই প্রশ্ন আসে এগুলা থেকে, তো একটু দেখবা। cos থিটার ভ্যালুটা -12/13 এবং যেহেতু বলে দিছে যে পাইটা হচ্ছে থিটাটা হচ্ছে পাইয়ের থেকে বড় 3π/2 থেকে ছোট, দ্যাট মিন্স এটা কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্টে। 180 থেকে বড় 370 থেকে ছোট, সরি 180 থেকে বড় 270 থেকে ছোট, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা আছে কিন্তু হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে tan থিটাটা কিন্তু হচ্ছে নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে tan থিটা মাইনাস বা নেগেটিভ। তার মানে tan থিটার ভ্যালুটা কত আসবে বলো? দেখো cos থিটা আমাকে কত দেওয়া আছে? -12/13। এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব কত? আমি হচ্ছে বারবার বলি যে কয়েকটা গ্রুপ মনে রাখতে, যেমন 5 12 13 3 4 5 6 8 10। তাহলে দুইটা যদি 12 আর 13 হয়, বাকিটা কত? 5। তাহলে ভূমি আর অতিভুজ হচ্ছে 12 13, লম্ব কত হবে? 5। tan থিটা ইকুয়াল আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে কত? 12। তার মানে tan থিটা ইকুয়াল কত আসবে? -5/12। বুঝছো? বুঝছো? বায়োকেমিস্ট্রি ক্লাস, হ্যাঁ ক্লাসের শুরুতেই বলা হয়েছে, সঞ্জিত ভাই বলেছেন তোমাদের রেসপন্স যদি ভালো থাকে সেক্ষেত্রে কালকে ইনশাল্লাহ বায়ো এবং কেমিস্ট্রি ক্লাস দেওয়া হবে। আচ্ছা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 4x স্কয়ার ডিভাইডেড বাই 4x স্কয়ার মাইনাস 3। সো x টেন্ডস টু ইনফিনিটি যদি থাকে, এরকম যদি আকারটা থাকে, সেক্ষেত্রে দেখো আমাদের উপরে আমরা হচ্ছে সর্বোচ্চ ঘাতটা খুঁজবো। এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাইলে উপরে x স্কয়ারের সহগ আছে কত? 4, নিচে x স্কয়ারের সহগ কত? 4। দ্যাট মিন্স এটার হচ্ছে কি অ্যান্সারটা আসে হচ্ছে 1। এটার আরো দুইটা কেস আছে, বাট আপাতত তোমাদের লাগবে না, এত ডিপ থেকে প্রশ্ন আসবে না আশা করি। তার মানে যদি এরকম থাকে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, সেক্ষেত্রে আমাদের কাজ হবে সর্বোচ্চ ঘাতের সহগটা আমরা বের করবো। x স্কয়ারের সহগ উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 4, দ্যাট মিন্স এটার ভ্যালুটা আসবে হচ্ছে 1। তারপর আসি ddx ln 1/x। তার মানে আমাকে কি করতে বলছে? ln 1/x এর ডিফারেন্সিয়েশন। সো ln এর পরে যা থাকে, ln এর পরে 1/x, ln x এর ডিফারেন্সিয়েশন আমরা কি জানি বলো? ln x এর ডিফারেন্সিয়েশন জানি হচ্ছে 1/x। তাহলে ln 1/x 1/x, তার মানে কি শুধু x থাকতেছে, তার সাথে 1/x, শুধু x না, কি আছে? 1/x। তাহলে চেইন রুল অনুযায়ী আমার আবার 1/x এর ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা কত? -1/x স্কয়ার, -1/x স্কয়ার। সো x কাটা আলটিমেটলি কি থাকতেছে? -1/x। বি এর মানটা আমরা কত পাচ্ছি? সরি 73 এর অ্যান্সারটা হচ্ছে বি, যেটা কি -1/x। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো লিমিট x টেন্ডস টু 0 sin 2x ডিভাইডেড বাই 5x। এরকম আকারের যদি থাকে, যেমন লিমিট x টেন্ডস টু 0 sin ax বাই bx। সো এখানে আসলে আরো বেশ কয়েকটা আকার আছে, এখানে যদি সাইন ইনভার্স দিয়েও আসে তাহলে আমরা কি করব? দেখো জাস্ট x এর সহগগুলা নিব, x এর সহগ, তার মানে উপরে হচ্ছে a, নিচে হচ্ছে b, তাহলে a বাই b। সো এটার ক্ষেত্রে খেয়াল করো,
কত আসে 2 ডিভাইডেড বাই 5, তার মানে এটার অ্যান্সারটা কোনটা, এটার অ্যান্সারটা হচ্ছে 2/5। তারপরে দেখো লিমিট x টেন্ডস টু 0 sin 2x ডিভাইডেড বাই tan 3x, এটার ক্ষেত্রেও sin tan এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, উপরে x এর সহগ ডিভাইডেড বাই নিচের x এর সহগ। তাহলে x এর সহগ কত আছে, উপরে আছে হচ্ছে 2, উপরে আছে কত 2, নিচে আছে কত 3, তার মানে এটার অ্যান্সারটা কোনটা, এটার অ্যান্সারটা হচ্ছে 2/3। এগুলো আসলে একটু ইন ডিটেলস কনসেপ্ট, বাট আমি ম্যারাথনে চেষ্টা করছি একটু ভেঙে ভেঙে পড়ানোর। আজকে যেহেতু সময়টা একটু কম আমার হাতে, সেই জন্য অত ডিটেলসে যেতে পারতেছে না। তাহলে এটার অ্যান্সারটা আসতেছে কত 2/3। আচ্ছা, এটার ক্ষেত্রে যেমন তোমরা হচ্ছে ফর্মুলা জানো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস, এটা হচ্ছে ই। আবার এখান থেকে আমরা আরো একটা ফর্মুলা জানি, অনেক সময় কিন্তু ফর্মুলা গুলো ডিরেক্ট চলে আসে, x টেন্ডস টু ইনফিনিটি সেক্ষেত্রে 1 প্লাস এক্স x tends to 0 1/x equals 0 e। দেখো পাওয়ারটা সবসময় ইনফিনিটি থাকবে, x টেন্ডস টু ইনফিনিটির ক্ষেত্রে এখানে পাওয়ার x ইনফিনিটি, এখানে x টেন্ডস টু 0, তার মানে 1/x 1/0 ইকুয়াল হচ্ছে ইনফিনিটি। সো টাইপটা দেখে বোঝা যাচ্ছে। এখন দেখো এটার ক্ষেত্রে আমার তো এইখানে ছিল হচ্ছে x ছিল শুধু, বাট এই আকারের যদি থাকে আমরা কি করব, সিম্পলি ই টু দি পাওয়ার x এর সহগ ইন্টু 1/x এর সহগ। তাহলে ই টু দি পাওয়ার x এর সহগ কত 1 ইন্টু 1/x এর সহগ কত, সেটাও কিন্তু 1, তার মানে এটার অ্যান্সারটা কোনটা, এটার অ্যান্সারটা হচ্ছে ই। এই টাইপটা যদি আসে, তাহলে ধরো এখানে যদি থাকতো হচ্ছে ax আর এইখানে হচ্ছে bx, তাহলে ই এর উপরে কি আসতো, ই টু দি পাওয়ার আমরা কি বললাম x এর সহগ, তাহলে b ইন্টু 1/x এর সহগ, সেটা কত 1/a, তার মানে ই টু দি পাওয়ার b/a। সো এইভাবে হচ্ছে আমরা এটা করব। তাহলে এখানে x এর সহগ হচ্ছে 1, 1/x এর সহগ সেটাও হচ্ছে 1, তার মানে ই টু দি পাওয়ার 1। সো এটার অ্যান্সারটা হচ্ছে ই। এখানে আমাকে বলছে একটা বক্ররেখা দেওয়া আছে, বক্ররেখার 2, -1 বিন্দুতে স্পর্শকের ঢালটা কত সেটা বের করব। তাহলে y ইকুয়াল হচ্ছে x স্কয়ার মাইনাস x মাইনাস 2, তার মানে dy dx ইকুয়াল হচ্ছে 2x মাইনাস 1। সো এখন যদি পয়েন্টটা বসাই দেই, x এর ভ্যালুটা হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 2 হচ্ছে 4, 4 মাইনাস 1 হচ্ছে 3। তাহলে স্পর্শকের ঢালটা আমরা পেয়ে গেছি কত বলতো 3। এখন যদি তোমাকে স্পর্শকের ঢালটা না চেয়ে যদি স্পর্শকের সমীকরণটাই বের করতে বলতো, তাহলে পারবা না বলো? এখানে ঢালটা তো আমরা পেয়ে গেছি, আর এই বিন্দুতে সমীকরণ বের করব। তাহলে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1, তার মানে y1 কত -1, তাহলে +1 ইকুয়াল m পাইছি, ঢাল পাইছি হচ্ছে 3, তার মানে x মাইনাস 2। সো থ্রাইস x মাইনাস 6 মাইনাস y মাইনাস 1, তার মানে থ্রাইস x মাইনাস y মাইনাস 7 ইকুয়ালস, এটা হবে হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। সো ঢাল যদি আমরা বের করতে পারি, আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। এভাবে তোমরা স্পর্শকের সমীকরণটাও কিন্তু বের করে ফেলতে পারবে। আচ্ছা, এখন আসি হচ্ছে ইন্টিগ্রেশনে। 0 to π/4 sin x, দেখো cos x dx, তাহলে cos x কে আলটিমেটলি কি লেখা যায়, এটা আমি লিখতেছি d of sin x, মানে sin x এর ইন্টিগ্রেশনটাই হচ্ছে কিন্তু বুঝতেছো, sin x এর ইন্টিগ্রেশনটাই কিন্তু হচ্ছে কি বলতো cos x, sin x এর ইন্টিগ্রেশনটাই হচ্ছে cos x, বাট সামনে কি বসবে একটা মাইনাস, তাই না? তাইলে এখন তোমরা করে ফেলো, এটাকে যদি x ধরি, এটাকে যদি x ধরি, এটা dx x dx, তাহলে এটার ইন্টিগ্রেশন কি x²/2, বাট আমার এখানে x কে x হচ্ছে sin x, তার মানে এটা হচ্ছে sin x স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন জাস্ট হচ্ছে লিমিটটা বসাই দাও 0 to π/4, এখানে একটা মাইনাস আছে, সো কত আসবে sin π/4, তার মানে কত 1/√2, সেটাকে স্কয়ার করলে কত হাফ, হাফ ডিভাইডেড বাই 2, তাহলে -1/4, তার মানে এটার অ্যান্সারটা কোনটা আসতেছে, এটার অ্যান্সারটা কিন্তু আসবে হচ্ছে -1/4। বুঝছো?
তোমরা কি বুঝছো বলো তো? কারো কোনো রেসপন্স নাই কেন? আচ্ছা, এইখানে হয়তো একটু ঝামেলা করছে। আমি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনটা কিন্তু শুধু কজ এক্সই। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনটা কিন্তু শুধু কজ এক্সই। সাইন এক্স এর ইন্টিগ্রেশনটা হচ্ছে মাইনাস কজ এক্স। সাইন এক্স এর ইন্টিগ্রেশনটা হচ্ছে মাইনাস কজ এক্স। সো এইখানে মাইনাসটা আসবে না। হ্যাঁ, এটা হবে হচ্ছে +1/4, +1/4। তার মানে আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটার অ্যান্সারটা হচ্ছে +1/4। আচ্ছা, এরপর আসি ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 1 আপার লিমিট ই ডিএক্স বাই এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। তাহলে দেখো আমরা ফর্মুলা থেকে কি জানি, এখানে থেকে দুইটা জিনিস আমরা একটু শিখবো। সেটা হচ্ছে এখানে এফ অফ এক্স আর উপরে হচ্ছে এফ ড্যাশ এক্স। তার মানে কি, লবের যে রাশিটা আছে বা লবের যে হরের যে ফাংশনটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু আমরা লবের ফাংশনটা পাচ্ছি। তাইলে হরের ফাংশনটার ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে সেটাকে আমরা ডিরেক্টলি কি লিখতে পারবো, ওইটার ইন্টিগ্রেশনটা হবে লন এফ অফ এক্স। এখন যদি এরকম থাকে যে রুটের ভিতরে থাকলো, এটা যদি এই ফাংশনটা যদি রুটের ভিতরে থাকে, সো রুটের ভিতরে যে ফাংশনটা আছে সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশনটা যদি লবে থাকে সেটাকে আমরা কি লিখতে পারবো, 2 রুট এই যে এই ফাংশনটা এফ অফ এক্স, 2 রুট এফ অফ এক্স। দেখো আমাদের এটার ক্ষেত্রে একটু খেয়াল করো, যেটা আমি বলছি যে ডিএক্স, এটাকে এভাবে লেখা যায়, আমি তোমাদের বুঝার সুবিধার্থে লিখলাম 1 প্লাস লন এক্স। 1 প্লাস লন এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, 1 কে ডিফারেন্সিয়েশন করলে তো হচ্ছে 0, লন এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসতেছে 1/x। সো 1 প্লাস লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x। এই যে দেখো 1 প্লাস লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, সেটাই কিন্তু উপরে আছে। তাহলে এই ফাংশনটার ইন্টিগ্রেশন আমরা সরাসরি কি লিখতে পারবো, লন এফ অফ এক্স, নিচে যেটা থাকবে সেটা। তাহলে 1 প্লাস লন এক্স, লন 1 প্লাস লন এক্স। এখন আমরা জাস্ট হচ্ছে লিমিটটা বসাবো, সেটা কত 1 ই। এখন দেখো একটু মুখে মুখে করার চেষ্টা করি। ই যদি এখানে বসাই তাহলে লন ই হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 হচ্ছে 2, তার মানে এখানে থাকতেছে আলটিমেটলি হচ্ছে লন 2। আর 1 যদি বসাই, লন 1 এর মান হচ্ছে 0, 1 প্লাস 0 হচ্ছে 1, তার মানে এখানে থাকতেছে হচ্ছে 1, আর লন 1 মানে হচ্ছে 0, তার মানে আলটিমেটলি শুধু 0। তাহলে এটার অ্যান্সারটা কোনটা হবে, এটার অ্যান্সারটা হবে হচ্ছে লন 2। এটার অ্যান্সার হবে হচ্ছে লন 2। আমাদের আজকে লাস্ট ম্যাথ, সো এটার অ্যান্সার দাও সবাই, দেখি কে কে পারো। ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এটার ডিফারেন্স ইন্টিগ্রেশনটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স। খেয়াল করো এখানে আমি কি বলছি, এই যে এফ অফ এক্স, এই ফাংশনটার ডিফারেন্সিয়েশনের ফর্মটা বা ডিফারেন্সিয়েটেড ফর্মটাই যদি এটার সাথে যোগ অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা এটাকে কি লিখতে পারবো, ই টু দি পাওয়ার এক্স, আর যাকে ডিফারেন্সিয়েশন করে অন্যটা পাচ্ছি তাকে গুণ করে দিব। ই টু দি পাওয়ার এক্স এর সাথে কে গুণ হবে, কোন ফাংশনটা, যাকে ডিফারেন্সিয়েশন করে আরেকটা পাবো, যাকে করতেছি ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তাহলে এই যে এটার ক্ষেত্রে একটু খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 1 ডিএক্স। আমি একদম সহজ এক্সাম্পলটা নিচ্ছি এই টাইপটার। দেখো এক্স, এক্স কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি, এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1, এই যে এফ অফ এক্স, যাকে ডিফারেন্সিয়েশন করতেছি তার টু দি পাওয়ার এক্স এর সাথে কে গুণ হবে, যাকে ডিফারেন্সিয়েশন করতেছি সে। তাহলে একটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আরেকটা পাই সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, যা ই টু দি পাওয়ার এক্স এর সাথে কে কে আসবে বলতো, যাকে ডিফারেন্সিয়েশন করে আরেকটা পাবো, তার মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স। তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স, তার মানে এটার অ্যান্সারটা কোনটা, এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি।
একটু একটু ম্যাম বলছে প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, ম্যাথ আসলে প্র্যাকটিস ছাড়া হবেই না। তো আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের জন্য আগামীকাল ম্যাথ এবং সরি, আজকে তো ম্যাথ এবং ফিজিক্স হলো, আগামীকাল হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি ক্লাস হবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো একটু দেখি। আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারো কমেন্টে, কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর একদম মানে রিল্যাক্সে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, পরীক্ষা একদমই সহজ হবে। সো ইনশাল্লাহ, কারো কোনো কোশ্চেন থাকলে জানাতে পারো, না হলে হচ্ছে এটা ক্যান্সেল করতেছি, মানে করে দিচ্ছি। আর তোমরা যারা সেকেন্ড টাইম একদম ডেডিকেটেড ভাবে প্রিপারেশন নিতে চাচ্ছ এবং স্পেসিফিক্যালি জাবি দিয়ে প্রিপারেশন যারা নিবা, তাদের জন্য কিন্তু আমাদের জাবি ডি স্পেশাল একটা সেকেন্ড টাইম কোর্স লঞ্চিং হবে ইনশাল্লাহ। আগামী শুক্রবার কোর্সটা লঞ্চিং করব আমরা, পরীক্ষা দেওয়ার পরে, তোমাদের ন্যাশনালের পরীক্ষার পরে। আচ্ছা, আনিশা অ্যান্সার দিয়েছে 80D। ওকে, আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে সেক্ষেত্রে সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থেকো। আর আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।